রূপ ভাইয়া, তুমি কি সত্যি বিদেশ চলে যাবে? যাব। কেন, তোর কোনো সমস্যা? রূপ ভাইয়া, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। প্লিজ তুমি যেও না। তুমি গেলে আমি কিভাবে থাকবো বলো? প্লিজ রূপ ভাইয়া, যেও না। কান্না করতে করতে বলল। দেখ কথা, তুই এখনো ছোট, তো ছোটর মতো থাক। ভালোবাসার বুঝিসই বা কি তুই এখন? আমি শুধু তোর একটা আবেগ, যা কয়েকদিন পর কেটে যাবে। তো প্লিজ তুই এই পাগলামি বন্ধ কর। রূপ ভাইয়া, তুমি আমার আবেগ না, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখ কথা, আমি বিরক্ত। বিশ্বাস কর, তোর উপর আমি প্রচুর বিরক্ত। এখন যা তো আমার রুম থেকে, আমার এখনো প্রচুর কাজ বাকি। বলে রূপ কথাকে রুম থেকে বের করে দিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। আর কথা কান্না করতে করতে নিজের ঘরে চলে গেল। সে বুঝে গেছে রূপ সত্যিই যাবে তাকে ছেড়ে। সে তো চলে গেলেই খুশি, কারণ তখন আর কথা নামে কেউ তাকে বিরক্ত করবে না। কিন্তু কথা কথা কিভাবে থাকবে তার রূপকে ছাড়া? কথা এসব ভেবে আরও কান্না করতে লাগলো। আসুন আপনাদের রূপ আর কথার সাথে পরিচয় করিয়ে দিই। বাবা আরাব চৌধুরী আর মা রুহি চৌধুরীর ছেলে রূপ চৌধুরী। রূপের একজন ছোট বোন আছে, যার নাম আরশি চৌধুরী। রূপ এবছর ইন্টার পরীক্ষা দিয়েছে, তারপর এখন বাকি পড়ালেখা করার জন্য বিদেশে যাবে। আর অন্যদিকে আমান চৌধুরী আর নীলা চৌধুরীর একমাত্র মেয়ে হচ্ছে আলফা চৌধুরীর কথা। বাসায় সবাই তাকে কথা বলে ডাকে। কথা এই বছর নবম শ্রেণীর ছাত্রী। আরশি আর কথা দুজনেই একই সমান। দুজন চাচাতো বোন হওয়ার পাশাপাশি একে অপরের বেস্ট ফ্রেন্ডও। আর রূপ হচ্ছে কথার চাচাতো ভাই। আরাফ চৌধুরী আর আমান চৌধুরী দুজনেই বিজনেসম্যান। তারা দুই ভাই নিজেদের পরিবার নিয়ে একসাথে থাকে মিলেমিশে। পরিচয় পর্ব শেষ। ছোটবেলা থেকেই কথা রূপকে অনেক পছন্দ করে। যখন থেকে ভালোবাসার মানে বুঝতে শিখেছে, তখন থেকেই কথা রূপকে ভালোবাসে। কিন্তু কোনো এক কারণে রূপ কথাকে পছন্দ করে না। বেশিরভাগ সময়ই তাকে উপেক্ষা করে চলে রূপ। আচ্ছা, রূপ ভাইয়া কি জানে তার এই অবহেলাগুলো কথাকে কত কষ্ট দেয়? এসব ভাবতে ভাবতেই কে জানি কথার ঘরের দরজায় নক করলো। কথা চোখ মুছে পরিপাটি হয়ে দরজা খুলতে এগিয়ে গেল। কথা চায় না কেউ তার কষ্টের কথা জেনে মন খারাপ করুক। দরজা খুলে কথা দেখলো দরজার ওপাশে আরশি দাঁড়িয়ে আছে। সে হাসি মুখে বলতে লাগলো, কি হয়েছে আরু? এটা তো তোকে আমি জিজ্ঞেস করব। দিনে দুপুরে ঘরের দরজা বন্ধ করে ঘরে বসে আছিস কেন? আরে এমনি, একটু মাথা ব্যথা করছিল তো তাই শুয়েছিলাম। অনেক মাথা ব্যথা তোর? মেডিসিন নিয়েছিস? না, তার লাগবে না, ব্যথা অলরেডি কমে গেছে। আচ্ছা তাহলে ঠিক আছে। 3 দিন পর ক্লাস শেষ করে বাসায় আসতে আসতে কথা আর আরশির 2টা বেজে গেল। আজকে কত লেট হলো দেখলি কত? এক্সট্রা ক্লাস থাকলে যে লেট হবে, এটাই কি তুই আজকে প্রথম জানলি আরু? আরে তা না। ওদের কথার মাঝে সেখানে উপস্থিত নীলা চৌধুরী। তিনি বলতে লাগলো, যা তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোদেরকে খেতে দিচ্ছি। মা, আজকে কি তোমার মন খারাপ নাকি যে মুখ এইরকম ভার করে রেখেছো? আর বড় মা কই? আপু তার ঘরে। আসলে এত আদরের রূপ এত বছরের জন্য চলে গেল বিদেশে, তাই আপুর প্রচুর মন খারাপ। রূপ বের হওয়ার সময় আপু প্রচুর কান্না করেছে। মানে কি বলছো ছোট মা? ভাই চলে গেছে? 2 ঘন্টা আগে বাসা থেকে বের হয়েছে। এতক্ষণ তো মনে হয় ফ্ল্যাটে আছে। ভাই আমার সাথে দেখা না করে চলে গেল? আর সে কাঁদো কাঁদো স্বরে বলল, রূপ ভাইয়ারা না আরো কিছুদিন পর যাওয়ার কথা ছিল, তাহলে আজকে হঠাৎ চলে গেল কেন? জানি না, কিন্তু ওর নাকি ওখানে কিছু কাজ আছে, তাই তাড়াতাড়ি যাওয়া লাগবে। ওকে আর কেউ না করেনি। এই ছেলেটাকে আবার এত বছর পর দেখবো। আজকে 1 মাস হয়ে গেছে রূপের চলে যাওয়ার। সবাইও আগের মতো নিজ নিজ জীবনে ব্যস্ত হয়ে পড়েছে। যাওয়ার পর থেকে রূপ প্রায় রোজই বাসার সবার সাথে ভিডিও কলে কথা বলে। কিন্তু কথা ছাড়া কথা রোজই রূপকে কল করে, কিন্তু রূপ রিসিভ করে না। আজকেও কথা রূপকে কল দিল। প্রথমবারে রিসিভ না হলেও দ্বিতীয়বারে কল রিসিভ করায় কথা প্রচুর খুশি হয়ে যায়। কথা বলতে লাগে, রূপ ভাইয়া, তুমি কেমন আছো? জানো, আমি একটুও ভালো নেই তোমাকে ছাড়া। তুমি কেন গেলে আমাকে ছেড়ে রূপ ভাইয়া? ফোনের অপর প্রান্তের মানুষটির কথা শুনে কথার হাত থেকে ফোনটি পড়ে যায়। চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো কথার। রূপ ফোন রিসিভ করায় যতটুকু খুশি হয়েছিল সে, এখন কথার তার থেকেও অনেক বেশি কষ্ট হচ্ছে। এর জন্যই হয়তো রূপ ভাইয়া তাকে পছন্দ করতো না। ঠিক আছে,
সে আর কখনো বিরক্ত করবে না রূপ ভাইয়াকে, আর কখনো বলবে না ভালোবাসি রূপ ভাইয়া। আজ থেকে কথা বদলে যাবে, আর কাউকে নিজের দুর্বলতার সুযোগ দিতে দেবে না কথা। দেখতে দেখতে 5 বছর পার হয়ে গেল। কথা এখন আর আগের কথা নেই। সে এখন বড় হয়েছে, তার সাথে সাথে অনেকটা বদলেও গিয়েছে। সকালে উঠে নাস্তা করার জন্য টেবিলে আসলে কথা দেখে সবাই আজকে অন্য দিনের তুলনায় একটু বেশি খুশি। কথা জিজ্ঞেস করে, আজকে তোমরা সবাই এত খুশি কেন? বাসায় কি আজকে কোনো প্রোগ্রাম আছে নাকি? আর আরু, তুই এখনো রেডি হলি না যে? ভার্সিটি যেতে লেট হচ্ছে তো। আজকে ভার্সিটি যাওয়া কোনো দরকার নেই কথা। কেন বড় মা, আজকে কি? আরে আজকে 5 বছর পর আমাদের রূপ দেশে আসছে। কতদিন পর দেখবো ছেলেটাকে। না জানি ওই দেশে একা থাকতে থাকতে নিজের কি অবস্থা করেছে ছেলেটা। এমনি তো নিজের যত্ন নিত না, আর ওখানে তো পুরো একা ছিল। ওনার যত্ন করার মানুষের অভাব নেই মা, তোমরা শুধু শুধুই ওনার জন্য টেনশন করছো। তাচ্ছিল্যের হাসি এসে বলল কথা, মানে? কিছু না আব্বু। আচ্ছা, আমার খাওয়া শেষ, আমি উঠি। পরে আবার আমার ভার্সিটি যেতে লেট হবে। এই কি, তুই আজকেও ভার্সিটি যাবি কোথু? আজকে একটা জরুরি ক্লাস আছে আরু, আমি ওটা মিস করতে চাই না। আচ্ছা ঠিক আছে মামনি, চলো আমি তোমাকে ভার্সিটিতে পৌঁছে দিই। না আব্বু, লাগবে না, আকাশ আসবে আমাকে নিতে। আচ্ছা মামনি, সাবধানে যেও আর তাড়াতাড়ি বাসায় এসো। জি বড় আব্বু। কথা বাসা থেকে বের হতে দেখলো আকাশ বাইক নিয়ে গেটের পাশে দাঁড়িয়ে আছে। কথা গিয়ে বাইকে উঠে বসলো। সরি, আমি ইচ্ছে করে লেট করিনি। আচ্ছা বাবা, ঠিক আছে, সমস্যা নাই। লেট যখন করেছিস তো আজকে আমাকে ফুচকা ট্রিট অবশ্যই দিচ্ছিস। কোনো ছেলে যে এত ফুচকা পাগল হয়, আমি তোকে না দেখলে জানতামই না আকাশ। আচ্ছা ঠিক আছে, এখন চল। আলু, তুই আমাকে ধরে বস, আমিও চালানো শুরু করছি। দূর থেকে আকাশ আর কথাকে এতটা ক্লোজ ভাবে দেখে যে একজনের অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে, এটা ওদের জানা হলো না। ওরা চলে যেতেই লোকটি বলে উঠল, তোমার অনেক কিছু জানার বাকি আছে কথা। আমার অপেক্ষা না করেই যে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিবা আমি ভাবিনি। আকাশের কথা ভার্সিটিতে ঢুকতেই তাদের দিকে একজন মেয়ে এগিয়ে আসলো। এসেই বলতে শুরু করলো, তোরা আসতে এত লেট করলি কেন? আমরা কখন লেট করলাম? আমরা তো ঠিক সময় এসেছি। আমি আরো 1 ঘন্টা আগে এসেছি। তুমি তো আসছো তোমার উনির সাথে ইটিস পিটিস করতে, আমাদের তো আর কোনো উনি নাই, তাই আমরা 1 ঘন্টা পরেই আসি। বলেই আকাশ হাসতে শুরু করলো, সাথে যোগ দিল কথাও। দেখ আকাশ, ভালো হচ্ছে না কিন্তু। আর ইটিস পিটিস কি? ওরে, তুমি তো দেখি শিশু বাচ্চা, কিছুই বোঝো না। তুই প্রেম কর আর 1 সপ্তাহ পরে বিয়ে করে ফেলবি, আর আমরা তো কি করলাম জীবনে? তোর মতো খাটাসের সাথে কোন মেয়ে প্রেম করবে শুনি? দেখ আলু, এটা কিন্তু ঠিক না। আর তুই যেমন মিঙ্গেল, তুইও তো আমার মতো সিঙ্গেলই। দুজনে আমরা এক গোয়ালেরই গরু। এটা অবশ্যই ঠিক। আচ্ছা শোন, আজকে আমরা আর ক্লাস করব না। তো কি করব আমরা? আজকে আমরা সবাই একটু শপিং করতে যাব। বিয়ের মাত্র কিছুদিন বাকি। আচ্ছা, আমি তো খেয়ালই করিনি, ওরু কোথায়? হ্যাঁ ঠিকই তো। ওরু কোথায় রে আলু? আজকে আসেনি কেন? আজকে ওর ভাই আসবে তাই আসেনি। তো চল আমরা শপিং এ যাই। কথা, তুই আকাশের সাথে যা, আমি রিয়ানের সাথে আসছি। আমরা যাই দুজনে, তোমরা নিব্বা নিব্বির মতো প্রেম করতে করতে আসো। রিয়া হচ্ছে কথার আরেক বেস্ট ফ্রেন্ড, পুরো নাম রিয়া খান। রিয়ার বিয়ে আরো 1 সপ্তাহ পরে, আর রিয়ার হচ্ছে রিয়ার হবু বর, সাথে ওদের ভার্সিটির টিচার। বাকিটুকু গল্পে জানতে পারবেন। অন্যদিকে চৌধুরী বাড়িতে সকলে মেতে উঠেছে রূপকে নিয়ে। রূপও সবার সাথে খুশি মনে মেতে উঠেছে। আরশি বলল, ভাই বল। তুমি আমার জন্য কি নিয়ে আসছো? এই যে তোর আস্ত জলজান্ত ভাই, আমি নিজে এসেছি তোর জন্য। তোর আর কি চাই? তা তো আসছোই, কিন্তু তুমি যে আসছো সেই উপলক্ষে আমার গিফট কই? আচ্ছা ঠিক আছে, তোমাদের সবার জন্য আমি গিফট এনেছি। সবাই বসো, তোমাদের দেখাচ্ছি। রূপ একে একে সকলের হাতে তাদের জন্য আনা গিফট দিল। তারপর বলতে লাগলো, তোমাদের সবার ভালো লেগেছে তো? এইসব কি কোনো প্রয়োজন ছিল রূপ? আমাদের ছেলে যে এসেছে এতেই তো আমরা অনেক খুশি। আমাদের আর কি চাই? ঠিক বলেছিস ছোট। প্রয়োজন অপ্রয়োজন কি? তোমরা সবাই হচ্ছে আমার ভালোবাসার মানুষ, আর ভালোবাসার মানুষদের তো গিফট দেওয়াই যায়। ভাই সব ঠিক আছে, কিন্তু কিন্তু আবার কি?
তোর কি গিফট পছন্দ হয়নি? না তা নয়, গিফট আমার অনেক ভালো লেগেছে, কিন্তু তুমি তো সবার জন্য কিছু না কিছু আনলে, তো কথার জন্য কি কিছু নিয়ে আসুনি? না। গিফট না এনে ভালোই করেছো ভাইয়া। আসলে আমি সবার থেকে গিফট জিনিসটা নিতে পছন্দ করি না। যদি আনতে তাহলে তো তোমাকে ফিরিয়েই দিতাম। তো তার থেকে এটাই ভালো হয়েছে তুমি গিফট আনোনি। মা, আমি বাইরে থেকে লাঞ্চ করে এসেছি, তো এখন আর কিছু খাবো না। আর আরু, তুই একটু আমার রুমে আসিস, তোর কিছু জিনিস আমার কাছে রয়েছে। বলেই কথা তার নিজের ঘরে চলে গেল। ঘরে গিয়ে দরজা বন্ধ করে কথা ভাবতে লাগলো কিছুক্ষণ আগের কথা। শপিং শেষে সবাই যে যার বাসায় চলে যায়। কথা ড্রয়িং রুমে প্রবেশ করে শুনতে পেল আরো আর রূপের কথোপকথন। আগের কথা হলে হয়তো সে এখন কিছু বলতো না, নীরবে রুমে এসে কান্না করত। কিন্তু সে তো এখন বদলে গিয়েছে, সে আর আগের কথা নেই। তার মন এখন আর রূপ নামের মানুষটার উপর দুর্বল না, তাই তো জবাব দিয়ে এসেছে রূপের কথার। এসব কিছু ভেবে কথা গোসল করে এসে বিছানায় শুয়ে পড়ল। শপিং মলে ঘুরতে ঘুরতে সে পুরো ক্লান্ত হয়ে গেছে। সন্ধ্যার সময় ঘুম ভাঙতে কথা ফ্রেশ হয়ে নিচে চলে গেল। গিয়ে দেখলো রূপ, আরশি, বড় মা আর মা আড্ডা দিচ্ছে। কথা সেদিকে পাত্তা না দিয়ে কিচেনে চলে গেল। গিয়ে নিজের জন্য 1 কাপ কফি বানালো। তারপর রুমে আসতে লাগলো। তখন তাকে আরশি দেখে বলল, কোথু আয় এখানে, সবাই আড্ডা দিচ্ছি। না, আমার ভালো লাগছে না, রুমে যাব, ভালো লাগলে পরে আসবো। বলে কথা রুমে চলে গেল। আমার মেয়েটা যে কেন এমন হয়ে গেল বুঝি না। এক সময় যে মেয়ে পুরো চৌধুরী বাড়ি মাটিয়ে রাখতো, এখন সে রুম থেকে বেরিয়ে হতে চায় না। এটা আমিও লক্ষ্য করেছি। আগে তাও ঘর থেকে অন্তত বের হতো, এখন তো প্রয়োজন ছাড়া বেরই হয় না। কখন আসে কখন যায় তাও জানি না। কিছু তো একটা হয়েছে কঠোর, কিন্তু ও কাউকে বলছে না। আগে তো আমাকে সবকিছু বলতো, এখন আমার সাথেও ওর কেমন জানি একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এখন ও কারোর সাথেই কথা বলে না, মোটামুটি যাই একটু একটু বলে তাও আকাশের সাথেই বলে। রূপ সবকিছু লক্ষ্য করলো। কথা সত্যি অনেক বদলে গিয়েছে। আগে যে কথা প্রতি মুহূর্তে রূপ ভাইয়া করে তাকে পাগল করত, এখন সে কথা এতদিন পর আসার পরেও এতক্ষণও তার সাথে ভালো মন্দ কোনো কথাই বলেনি। হয়তো সত্যি কথা বদলে গিয়েছে। রাতে ডিনার টাইমে রুহি চৌধুরী রূপকে বলে কথাকে ডেকে নিয়ে আসতে। আজকে সবাই একসাথে খাবার খাবে। রূপও যায় কথার রুমে। দরজায় গিয়ে নক করতেই কথা ভেতর থেকে বলে, মা, আমি খাবো না। আমি চাচি না, আমি রূপ। দরজা খোল, কথা আছে। কথা দরজা খুলে দেয়। রূপ রুমের ভেতরে চলে আসে, তারপর দরজা বন্ধ করে দেয়। কথা বলে ওঠে, কি ব্যাপার ভাইয়া, কি বলবা? আর দরজা কেন বন্ধ করলে? খেতে যাবি না কেন? খিদে লাগেনি তাই খাবো না। তুমি এখন যাও, আমি ঘুমাবো। হঠাৎই রূপ কথাকে দেওয়ালের সাথে চেপে ধরে বলতে লাগে, সমস্যা কি তোর? আসার পর থেকে আমাকে ইগনোর করছিস, ভালো লাগছে না কিন্তু আমার। আমাকে ছাড়ো ভাইয়া, আমাকে ধরার অধিকার কোথায় পেলে তুমি? ছাড়ো আমাকে। রূপ আরেকটু চেপে ধরে কথাকে আর বলে, আমার মাথা গরম করো না, আমি একবার রেগে গেলে কিন্তু ফল ভালো হবে না রূপ। ভাইয়া, তুমি যা মন চায় তাই করো, আর আমার রুম থেকে বেরো প্লিজ। তুই এক্ষুনি নিচে যাবি আমার সাথে, না হলে। কথার মুখের দিকে একটু এগিয়ে গিয়ে বলল রূপ। নিচে থেকে রুহি চৌধুরী রূপ বলে ডাকতেই কথার কাছ থেকে সরে দাঁড়ালো রূপ। তারপর চারিদিকে তাকিয়ে কথাকে উদ্দেশ্য করে বলল, এক্ষুনি নিচে আয় তুই, না হলে আমি আবার আসবো, তখন কোলে করে নিচে নিয়ে যাব। এই কথা বলেই নিচে চলে গেল রূপ। রূপ নিচে যাওয়ার সাথে সাথে কথা আবার রুমের দরজা বন্ধ করে দিল। যাবে না সে নিচে। কেন যাবে সে? সে কি রূপকে ভয় পায় নাকি? মোটেও না। কথা রূপকে একটুও ভয় পায় না। লোকটা নিজেকে কি ভাবে আল্লাহই জানে। কি করে সাহস পায় সে কথাকে স্পর্শ করা? কি যে চাচ্ছে লোকটা তা কথার মোটেও বোধগম্য হচ্ছে না। কথা চায় না রূপকে নিয়ে ভাবতে। রূপকে নিয়ে তার মনে যেসব অনুভূতি ছিল সেগুলো গভীর রাগ আর অভিমানের মাঝে চাপা পড়ে গিয়েছে। কথা আর ভাবতে চাচ্ছে না কিছুই। ঘড়িতে দেখলো 10টা বেজে গেছে রাত। সে ঘরের লাইট বন্ধ করে দিয়ে শুয়ে পড়ল। রাত 2টো বাজে। চারিদিক নীরব হয়ে রয়েছে। মাঝে মধ্যে 2-1টা কুকুরের ডাক শোনা যাচ্ছে। শীতকাল, চারিদিকে কুয়াশা। এমন সময় কথার রুমের ব্যালকনি দিয়ে ভেতরে ঢুকলো একজন লোক। লোকটি আর কেউ না, সে হচ্ছে রূপ। রূপ রুমে ঢুকে দেখলো কথা ঘুমিয়ে আছে। গায়ের কম্বল অন্য পাশে পড়ে আছে। কথাকে দেখে বোঝা যাচ্ছে তার শীত লাগছে। তাই রূপ গিয়ে কথার গায়ের ওপর কম্বলটা সুন্দর করে দিয়ে দিল। তারপর কথার মাথায় হাত বোলাতে বোলাতে বলতে লাগলো, হয়তো তোর জানাই ভুল ছিল, নয়তো আমার কাজে ভুল ছিল।
এতটা যে বদলে যাবে এটা আমি বুঝিনি। আঘাতটা হয়তো খুব বেশি দিয়ে ফেলেছি, কিন্তু আমি নিজ ইচ্ছেতে এসব করিনি। তোর জন্যই যেসব করেছি। আমার উপর তোর এত এত রাগ, এত এত অভিমান তৈরি হয়ে গেছে, তাই না? কিন্তু আমি যে নিরুপায় ছিলাম, অনেক হয়েছে। এখন থেকে আমি আর কোনো রকম ছাড় দিব না। দরকার পড়লে জোর করে তোকে নিজের সাথে বেঁধে রাখবো। আমি তোকে পাওয়ার জন্য সব কিছু করতে পারি। কথাগুলো এক নাগারে বলে থামলো রূপ। তারপর কিছু সময় মাথার পাশে বসে থেকে কথার কপালে একটি ভালোবাসার পরশ এঁকে দিয়ে রূপ আবার ব্যালকনি দিয়ে নিজের ঘরে চলে গেল। সকালে আরশির ডাকে ঘুম থেকে ওঠে কথা। বিরক্তি নিয়ে আরশির উদ্দেশ্যে কথা বললে, কি সমস্যা আরও তোর? আজ তো ভার্সিটি বন্ধ, তো এই শীতের মধ্যে এত সকালে উঠালি কেন? সর যা, আমি ঘুমাবো। বলে কথা আবার শুয়ে পড়ল। আরও কথাকে টেনে উঠিয়ে বলতে লাগে, 8টা বেজে গেছে কথা। তো আজকে কি? আজকে শুক্রবার, আর কি? আরে বাবা, আজকে আমাদের কি প্ল্যান ছিল সব ফ্রেন্ডদের? কি জানি, মনে নেই আমার। আরশি উঠে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এসে কথার মুখের ওপর ঢেলে দিয়ে বলতে লাগলো, এখনো কি তোর ঘুম পাচ্ছে কোথু? অরুর বাচ্চা, আমি তোকে খুনই করে ফেলবো আজ। তুই আমার ঘুমের মার্ডার করেছিস, আজকে আমি তোকে মার্ডার করে ফেলবো। আমার কোনো দোষ নেই। আকাশ তোকে কল দিচ্ছে, রিসিভ কর, ও তোকে সব বলবে। আজকে যে কতগুলো বকা খাবি তুই কোথু। বলে হাসতে হাসতে রুম ত্যাগ করলো। আরশির কথার ফোনটা হাতে নিয়ে দেখলো ফোন বন্ধ। ফোন অন করতে স্ক্রিনে ভেসে উঠলো আকাশের 40+ কলের আর অসংখ্য মেসেজের নোটিফিকেশন। তাই কথা আবার আকাশকে কল ব্যাক করলো। সাথে সাথে রিসিভ করলো আকাশ। কতগুলো কল করেছি আর মেসেজ দিয়েছি। সরি রে, আমি ঘুমেছিলাম। তো ঘুমে থাকলে কি এতগুলো কলের শব্দ কানে যায় না? আরে এটা কখন বললাম? আমাকে আরও মাত্র ঘুম থেকে উঠালো, আর তারপর ফোন হাতে নিয়ে দেখি ফোন বন্ধ। তারপর ফোন চালু হওয়ার সাথে সাথেই তোকে মেসেজ দিলাম। এখন বল, এখানে কি আমার কোনো দোষ আছে? না, তোর কি কখনো কোনো দোষ থাকতে পারে? সব দোষ হচ্ছে আমার, তাই না? আরে বাবা, আর রাগ করতে হবে না। এখন বল তো আজকে কি, আর তোরা দুজন কেন আমার ঘুমটাকে মার্ডার করলি? আরে তুই না নিজে প্ল্যান করলি আজকে আমরা সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে যাব। তুই কিভাবে ভুলে গেলি এটা? ও আচ্ছা, মনে পড়েছে। তো কখন বের হবি? 10টায় বের হয়ে একটু ঘুরবো, তারপর লাঞ্চ করব বাইরে, তারপর ঘুরবো, আর সেই সাথে রিয়ার বিয়ের জন্য আমাদের বাকি শপিংগুলো করে ফেলবো, বুঝলি? আচ্ছা ঠিক আছে, এখন যাই, টাটা। টাটা। কথা বলা শেষে কথা ফ্রেশ হয়ে নিচে নামলো। এতক্ষণে সবার ব্রেকফাস্ট করা শেষ। কথা জানে আপু আর বড় আপু অফিসে চলে গেছে, তাদের সাথে রূপও অফিসে চলে গেছে। সেই কারণে কথা নিশ্চিন্তে নিচে আসলো। কিন্তু নিচে আসতেই তার ভাবনা ভুলে প্রমাণিত হলো। কারণ রূপ ড্রয়িং রুমে সোফায় বসে আছে, পরনে তার অফিসের ড্রেস, কিন্তু ও এখনো অফিসে যায়নি। কেন সেটা কথা জানে না। রূপকে বসে থাকতে দেখেও কথা সেদিকে পাত্তা না দিয়ে কিচেনে চলে গেল। কথাকে দেখে রুহি চৌধুরী বলল, রাতে খেতে আসলি না কেন মা? আসলে বড় আম্মু খেতে ইচ্ছে করছিল না, তাই আর আসেনি। কিন্তু এখন খিদের জন্য আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। টেবিলে তোমার খাবার রাখা আছে, আমি কিছুক্ষণ আগে রেখে এসেছি। গিয়ে খাবারগুলো খাওয়া শুরু করো, আমি কফি নিয়ে আসছি। ও কেমন? ব্রেকফাস্ট শেষে কথা ছাদে চলে গেল। ছাদে গিয়ে কানে হেডফোন লাগিয়ে নিজের পছন্দের একটি গান ছেড়ে বসে পড়ল। কিছু সময় অতিবাহিত হওয়ার পরই কথা বুঝতে পারল তার পাশে কেউ বসে আছে। পাশে তাকাতেই দেখতে পেল রূপকে। তুমি এখানে কি করছো ভাইয়া? তোর জন্যই আসছি। তুই কালকে রাতে আমি বলার পরও খেতে আসিসনি কেন? আমার কথার কি কোনো দাম নেই তোর কাছে? না, নেই। বলে কথা ওখান থেকে চলে আসতে নেবে, তখনই রূপ তার হাত ধরে তাকে আটকিয়ে ফেলল। কথাকে নিজের কাছে নিয়ে এসে বলতে লাগলো, আমার কথার অবাধ্য হওয়া আমি মোটেও পছন্দ করি না। তুই বারবারই সে একই ভুল করছিস। কথা, তুমি আমার হাত ছাড়ো। কোনো রকম অধিকার নেই তোমার আমার হাত ধরার। তোর উপর যদি কারোর অধিকার থাকে সেটা শুধুই আমার। তো দ্বিতীয়বার আমার অধিকার নিয়ে কথা বলার আগে ভেবে নিস কার কাছে কি বলছিস। কল্পনা জগৎ থেকে বের হন মিস্টার রূপ চৌধুরী। আমি সেই আগের কথা নেই যে আপনার শত অবহেলা অপমানের পরেও আপনার পিছু পিছু ঘুরব। আজকের কথা আর আগের কথার মাঝে প্রচুর তফাৎ, যা আপনি ধীরে ধীরে খুব ভালোভাবেই বুঝে যাবেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি মিস্টার রূপ চৌধুরী। রূপ আর কিছু না বলে কথার হাতটা ছেড়ে দিল। ছাড়া পাওয়ার সাথে সাথে কথা নিজের রুমে চলে গেল। কিন্তু রুমে ঢুকতেই কথা দেখলো তার বিছানার উপর একটি ব্যাগ রাখা রয়েছে। কথা এগিয়ে গিয়ে ব্যাগটা খুলতে দেখতে পেল তার ভেতরে আরো 2টি ব্যাগ আছে। প্রথম ব্যাগটি খুলে কথা পেল একটি হলুদ রঙের শাড়ি।
শাড়িতে খুব সুন্দর করে ওয়েল পেন্টিং করা। শাড়িতে প্রথম দেখায় যে কারণে মনে ধরে যাবে, এত অপূর্ব দেখতে শাড়িটা। সাথে রয়েছে শাড়ির সাথে মিলানো কিছু জুয়েলারি, একগুচ্ছ হলুদ আর লাল রং মিশ্রণের চুড়ি। আর দ্বিতীয় ব্যাগের ভেতর ছিল 2 বক্স চকলেট, তাও কথার পছন্দের চকলেট। কথা হাতে নিয়ে ভাবতে লাগলো, এগুলো কে দিলে আবার। তখনই রূপের কথার ঘরের দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে উঠল, এত ভেবে লাভ নেই, এগুলো আমিই দিয়েছি। মানে আপনি কেন দিলেন এসব? আমার ইচ্ছে হয়েছে তাই দিয়েছি। কথার জিনিসগুলো ব্যাগের ভেতর ভরে রূপের কাছে এসে এগিয়ে দিয়ে বলল, সরি ভাইয়া, আমি এসব নিতে পারবো না। কেন, কারণটা কি জানতে পারি? আমি সব মানুষের থেকে গিফট নিতে লাইক করি না। আমি কি তোর পর নাকি যে নিতে পারবি না? এখানে পর বা আপনের কথা হচ্ছে না, এখানে মূল কথা হচ্ছে আমি নিতে পছন্দ করি না গিফট। আশা করি বুঝবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোর কথা মানলাম, কিন্তু ভাই হিসেবে তো গিফটটা নিতেই পারিস তাই না? আচ্ছা ঠিক আছে। ওদের কথার মাঝে সেখানে আরশি এসে উপস্থিত হলো। রূপ আর কথাকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে আরশি প্রশ্ন করলো, ভাইয়া তুমি এখানে কি করছো? একটা কাজে এসেছিলাম, কিন্তু তুই এরকম রেডি হয়ে এ অসময়ে কোথায় যাচ্ছিস? আসলে আজকে একটু ঘুরতে যাব বাইরে, আমরা ফ্রেন্ডরা। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি আর তাড়াতাড়ি বাসায় ফিরে আসবি। বলেই রূপ চলে গেল। তুই এখনো রেডি হসনি কেন? কথা। আরে আর বলিস না, আমি তো ঠিকই করতে পারলাম না যে কোন ড্রেস পরবো। তোর হাতে এটা কি কথা? আরে এটা আমাকে রূপ ভাইয়া গিফট করেছে। ওয়াও, শাড়িটা তো সুন্দর। আচ্ছা তুই ভেতরে আয়, আমাকে ড্রেস পছন্দ করতে সাহায্য কর। তারপর আরশি একটা ড্রেস বের করে কথাকে দিয়ে বলল, এই ড্রেসটা পর, এটা তোকে অনেক মানাবে। আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি। তুই ড্রয়ারের ভেতর থেকে এটার সাথে ম্যাচিং করে এরকম কোন একটা ঝুমকা বের কর। বলে কথা ওয়াশরুমে চলে গেল। রেডি হয়ে বাসা থেকে বের হতে হতে আরশি আর কথার 12টা বেজে গেল। গাড়িতে গিয়ে বসতেই আকাশ আর রিয়াকে নিজের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে কথা বলল, সরি আর হবে না কখনো লেট। এই কখনো যে কবে আসবে সেটা আল্লাহই জানে। আকাশের কথা শুনে রিয়া আর আরশি হাসতে শুরু করলো। হয়েছে, আমি লেট করেছি, সব ঠিকই দেখলো। এখন যে আকাশ ড্রাইভিং শুরু না করে সময় নষ্ট করছে, এটা কেউ দেখে না। পেদনির নানি, তুই কি কখনো ভালো হবি না? আমি যথেষ্ট ভালো, আর ভালো কিভাবে হব? হয়েছে আম্মা আব্বা, তোরা দুইটা থাম। তোরা এখন ঝগড়া শুরু করলে আমার আর আরশি সারাদিন গাড়িতেই কেটে যাবে। ঠিক আছে, কিন্তু আমি ঝগড়া করি না, সব ঝগড়া ওই ডাইনি মহিলা করে। বলেই আকাশ গাড়ি ড্রাইভ করা শুরু করলো। কথা আকাশের কথায় পাত্তা না দিয়ে আরশি আর রিয়ার সাথে গল্প করতে শুরু করে দিল। শপিং মলের সামনে এসে আকাশ গাড়ি দাঁড় করালো আর বলতে লাগলো, আমার আজকে শিক্ষা হয়ে গেছে বাবু, এমন ভুল আর জীবনে কোনোদিনও করব না। ভুল তো তুই সারা জীবন করে এসেছিস, আর বাকি জীবন করেই যাবি, কিন্তু আজকে হঠাৎ আবার তুই কি ভুল করলি শুনি? আরে তোদের মতো 3 বাচাল মহিলাকে গাড়িতে বসিয়ে নিয়ে এসেছি, এটাই মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কি বলতে চাচ্ছিস সেটা ক্লিয়ার করে বল তুই। আরে তোরা 3 জন যা পরিমাণ বাচাল, আমাকে আমার কানের সব পোকা মরে গেছে। নিজে যে এতগুলো কথা বললি তার কি? আরে তুই জানিস না রিয়া, আকাশ তো কথাই বলতে পারে না, আবার এত কথা কিভাবে বলবে? হাদুর বাচ্চা আলু। আমার এখনো বিয়েই হলো না, ভাবু কই থেকে আসলো আমার। হয়েছে বাবা, তোরা থাম সবাই, আর ভেতরে চল। শপিং মলের এখনো আমাদের হলুদ শাড়ি আর পাঞ্জাবি ঠিক করা বাকি, বিয়ের মাত্র 5 দিন বাকি। চল। প্রথমে সবাই গেল আকাশের জন্য পাঞ্জাবি কিনতে। পাঞ্জাবি কেনা শেষ হতেই সবাই শাড়ি দেখা শুরু করলো। এক দোকানে প্রায় সব শাড়ি দেখার পরই মেয়েদের একজনেরও কোনো শাড়ি পছন্দ হয়নি, তাই বের হয়ে অন্য দোকানে যেতে লাগলো। তখন আকাশ বলল, এখন দোকানে না গিয়ে চল, আগে হোটেল গিয়ে লাঞ্চ করে শেষ করি, তারপর শাড়ি দেখবো, কেমন? ঠিকই বলেছিস, আমার অনেক খিদে লেগেছে। আচ্ছা চল সবাই। লাঞ্চ শেষ করে সবাই আবার নানা দোকানে শাড়ি দেখতে শুরু করলো। কোনো মতেই কারোর শাড়ি পছন্দ হচ্ছিল না, তাই আকাশ বলল এবার সবার জন্য শাড়ি ঠিক করবে। মেয়েরাও আকাশের কথায় রাজি হয়ে গেল। তারপর আকাশ সবাইকে শাড়ি পছন্দ করে দিল। আরশি, রিয়া আর কথার শাড়ি একই কিন্তু বিভিন্ন রং। কথার শাড়ি হলুদ রঙের, রিয়ার শাড়ি সবুজ রঙের, আর আরশির শাড়ি লাল রঙের। শাড়ি কেনা শেষে সবাই ঘুরে ঘুরে নিজেদের বাকি টুকিটাকি জিনিসপত্র কিনতে লাগলো। আকাশের একটা কল আশায় সে সবাইকে বলে শপিং মলের বাইরে চলে গেল। ঘুরতে ঘুরতে কথা দেখতে পেলেও রূপ একটি মেয়ের সাথে শাড়ির দোকানে ঢুকলো। কথা রূপকে দেখে সেদিকে এগিয়ে গেল। রূপ নিজে মেয়েটাকে শাড়ি পছন্দ করে দিল। তারপর দুজনে ঘুরে ঘুরে আরো কিছু জিনিস কিনলো। কথার নজর রূপ আর সেই মেয়েটার দিকেই ছিল সবসময়। কেনাকাটা শেষ হতেই রূপ আর মেয়েটি চলে গেল। তখনই আকাশ এসে কথার পাশে দাঁড়ালো।
কথা আকাশকে বলল, আমার আর ভালো লাগছে না আকাশ, আমি অনেক ক্লান্ত, বাসায় যাব। কি হয়েছে? তোর কি শরীর খারাপ লাগছে? বল আমাকে। না, আমি সম্পূর্ণ ঠিক আছি, শুধু একটু ক্লান্ত লাগছে আর মাথা ব্যথা করছে। ঠিক আছে, তুই নিজে যা, গিয়ে গাড়িতে বস, আমি ওদের দুজনকে নিয়ে আসি। আচ্ছা। বাসায় আসতে আসতে সন্ধ্যা 7টা বেজে গেল। বাসায় এসে জানতে পারলো রূপ বাসায় নেই, কোনো প্রয়োজনে জানি বাইরে গিয়েছে। কথাটা শুনে কথার মুখে ফুটে উঠলো তাচ্ছিলের হাসি। সবার সাথে কথা বলে সে কথার রুমে চলে আসলো। তারপর ভাবতে লাগলো রূপ আর মেয়েটার কথা। সে একা একাই বলতে লাগলো, তাহলে এটা তোমার সেই যোগ্য মেয়ে, তাই তো রূপ ভাইয়া? সত্যি সে অনেক সুন্দরী, তোমার পাশে তাকে অনেক মানাবে। আর আমি, হ্যাঁ, আমার তো কোনো যোগ্যতাই নেই তোমার পাশে দাঁড়ানোর, এই কারণেই তো বদলে গেলাম। তুমি যে কি চাচ্ছ আমি বুঝতে পারছি না, কেন হচ্ছে আমার সাথে এসব? বলেই কথা কান্না করতে লাগলো। কথা ঘড়ির দিকে তাকাতে দেখলো 9টা বাজে। তাই সে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হবার পর সে যে জিনিসগুলো কিনেছিল সবকিছু গুছিয়ে রেখে রুম থেকে বের হয়ে গেল। আরশি রুমে গিয়ে দেখলো আরশি কার্টুন দেখছে, তাই কথা বলতে লাগলো। ওরু, এই ওরু, হ্যাঁ, কি হয়েছে বল। আজকে রূপ ভাইয়া অফিসে কেন যায়নি? বাবা আর বড় বাবা তো ঠিকই অফিসে গিয়েছে, তাহলে রূপ ভাইয়া কেন যায়নি? তুই কি পাগল? কথা কেন? আমি পাগল কেন হব? কোন খুশিতে আমি পাগল হব সেটাই তো বল। কোন খুশিতে পাগল হবি আমি সেটা জানি না, কিন্তু তুই যে পাগল হয়ে গিয়েছিস এটা আমি শিওর। কেন? আজকে ভার্সিটি বন্ধ। কেন এটা বল তো দেখি। আরে তুই জানিস না আজকে শুক্রবার, তাই ভার্সিটি বন্ধ। ও আচ্ছা, 1 মিনিট, আজকে তো শুক্রবার। জি, আজকে শুক্রবার। এতক্ষণে যে আপনি এটা বুঝেছেন তাতে আমি ধন্য হয়ে গেলাম। তাহলে বাবা আর বড় বাবা কই? আপনি সকাল থেকে তাদের বাসায় দেখিনি। তারা তাদের অফিসের নতুন প্রজেক্টের জন্য কি কাজে যেন গিয়েছে, আমি ঠিক জানি না, কিন্তু তারা ঢাকার বাইরে এখন, আসতে নাকি 2 দিন সময় লাগবে। ও আচ্ছা, বুঝলাম। ওদের দুজনের কথোপকথনের মাঝেই রিয়া আরশির ফোনে কল দিল। আরশি কল রিসিভ করে স্পিকারে দিয়ে দিল। তারপর ওরা আকাশকেও কলে জয়েন করলো। কালকে সকালে সবাই আমার বাসায় এসে পড়বে, কেমন? কেন কেন? কালকে আসবো কেন? আর কালকে না ক্লাস আছে আমাদের। ক্লাসের চিন্তা করা লাগবে না তোদের, আমি ওনাকে বলে দিয়েছি, উনি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে নিবে। আর কালকের দিনটা গেলেই তো পরশু দিন থেকে মেহেন্দি অনুষ্ঠান শুরু, তারপর দেখতে দেখতে বিয়ে শেষ হয়ে যাবে। তো কালকে সবার ব্যাগ গুছিয়ে সকাল সকাল আমার বাসায় চলে আসবে, ঠিক আছে? সব তো ঠিক আছে, কিন্তু রিয়া, তুই তো দেখি এখন থেকেই রায়ান ভাইকে উনি উনি করা শুরু করে দিয়েছিস। এই আকাশ, তুই কিন্তু আবার শুরু করেছিস। দাঁড়া, তোর বিয়ের সময়টা আসতে দে, আমিও তোর বউয়ের সাথে এমনিই করব, তখন বউয়ের সাথে হলে বুঝবি। কিন্তু রিয়া, কথাটা কিন্তু আকাশ মন্দ বলেনি। মানে এতদিন তো প্রেম করতি, জানবাবু সোনামনা পুদিনা পাতা ধনে পাতা ছাড়া কথাই বলতি না, এখন আবার উনি উনি শুরু করলে কাহিনী কি? কাহিনী আর কি, তুইও বিয়ে কর, তখন বুঝবি কাহিনী কি। তখন তুইও আমার জিজুকে উনি উনি করবি। হারসির কথায় কিন্তু যুক্তি আছে আলু, তুই বিয়ে করে দেখতে পারিস। আমার বিয়ের আশা তোরা ছাড়, আমার বিয়েতে একটাকেও বলবো না। জামাই আছে, আমি আছি, আর কাকে লাগে বিয়ে করতে বল? দুজনে কবুল বলে সাইন করে দিয়ে আসবো, ব্যাস বিয়ে শেষ। শুধু বিয়ের আগে বাসায় জানাবো যে বিয়ে করব, যাতে পরে জুতা আর আমার গাল দূরত্বে অবস্থান করে। চাচিকে দিয়ে বিশ্বাস নাই, রেগে গেলে কথার ভর্তা বানিয়ে ফেলবে। আচ্ছা, কালকে সকালে তাহলে আমি আরু আর আলুকে নিয়ে রিয়ার বাসায় যাব, ঠিক আছে? এটাই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, টাটা, বাই বাই গাইস, কালকে দেখা হবে। টাটা, বাই। নিচে থেকে রুহি চৌধুরীর ডাকায় কথা আর আরশি নিচে চলে গেল। নিচে গিয়ে জানতে পারলো 2 দিন পর রূপের বেস্ট ফ্রেন্ডের ছোট বোনের বিয়ে। ওদের সবাইকে ইনভাইট করে গেছে। কথা বিয়ের কার্ডটা হাতে নিয়ে দেখতে লাগলো। তারপর আরশি বলল, আরশি, কার্ডটা দেখ। কেন, এই কার্ডে কি আছে? কার্ড দেখে আমি কি করব? আরে আম্মা, তুই আগে কার্ডটা দেখ, তারপর কথা বল। আরশি কার্ডটা হাতে নিয়ে দেখলো, তারপর বলল, ভাইয়া, বল। তোর বেস্ট ফ্রেন্ডের বোনের নাম রিয়া খান? ও তোদের ভার্সিটিতেই পড়ে, আর ওর হবু বড় তোদের ভার্সিটির টিচার। আম্মু, বড় আম্মু, কি হয়েছে বল। তোমাদের মনে আছে আমার আর ওর বেস্ট ফ্রেন্ড রিয়ার কথা? কেন, ওর আবার কি হয়েছে? ভাইয়ার বেস্ট ফ্রেন্ডের বোনই হচ্ছে রিয়া। আচ্ছা, এটা তো ভালো খবর। হ্যাঁ, মেয়েটা আমাদের বলেই ছিল ওর বিয়ের কথা, আমিই তো ভুলে গিয়েছিলাম। আচ্ছা আম্মু,
আমি আর কথু কিন্তু কালকে সকালে রিয়াদের বাসায় যাব। রিয়া অনেক জোর করছে, না গেলে আবারও মন খারাপ করবে। যাবি। মেয়েটা কত আশা নিয়ে বলে তোদের। তোরা বান্ধবী, তোরা তো সব কিছু আগে আগে থাকবি, আর মেয়েটাকে দেখে করবি। বিয়ের সময় একটা মেয়ের ওপর দিয়ে কি যায় সেটা শুধু সেই বোঝে। ঠিক বলছো আপু। পরদিন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট শেষ করেই কথা আর আরু ব্যাগ গোছাতে শুরু করলো। তারপর দুজনের সব কিছু ঠিকঠাক করে তৈরি হয়ে নিল রিয়াদের বাসায় যাওয়ার জন্য। আকাশ আসার সাথে সাথে ওরা তিনজন রিয়াদের বাসার উদ্দেশ্যে বের হয়ে গেল। রিয়ার বাসায় পৌঁছাতে পৌঁছাতে ওদের 11:30 বেজে যায়। খুব দ্রুতই রিয়ার বাসার সকলের সাথে ওরা তিনজন মিশে যায়। রিয়া, কথার আরশি এক রুমে থাকবে, আর আকাশ থাকবে রিয়ার ভাই রিয়াজের সাথে। রুমে এসে ব্যাগ খুলতে কথা ব্যাগের সবচেয়ে উপরে একটি চিরকুট পায়। চিরকুটটি খুলে দেখে সেখানে লেখা রয়েছে, দূরত্বটা হয়তো অনেকেই তৈরি হয়ে গিয়েছে, কিন্তু সমস্যা নেই, আমি সব ঠিক করে দিব। আর হ্যাঁ, আমি আজকে আসতে পারবো না, কালকে আসবো। বিয়ে বাড়িতে গিয়েছিস তো সাবধানে থাকিস। আর হ্যাঁ, ছেলেদের সাথে সবসময় দূরে থাকবি। আর বেশি সাজগোজের কোনো দরকার নেই, তুই সিম্পলই থাকবি। আর কোনো ছেলেকে যদি আমি তোর আগে পিছে ঘুরতে দেখি তো ছেলেটা তো মরবেই, সাথে সাথে তোকেও কিন্তু আমি ছাড় দিব না। আর এতক্ষণে তো বুঝেই গিয়েছিস আমি তোর রূপ ভাইয়া। ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। কথাটা চিরকুটটা পড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিল। এসবের এখন তার কাছে কোনো মানে নেই। রূপ ঠিকই বলেছে, দূরত্বটা এখন অনেকটাই বেড়ে গিয়েছে, কিন্তু চাইলেও রূপ এই দূরত্ব দূর করতে পারবে না। দেখতে দেখতে রিয়াদের বাড়িতে কথাদের একদিন পার হয়ে গেল। কথা আকাশ আর আরশির ও রিয়ার কাজিনদের সাথে অনেক ভাব হয়ে গিয়েছে। আজকে রিয়ার মেহেদি অনুষ্ঠান চলছে বাসায়। মেহেদি প্রোগ্রামটা রিয়াদের ড্রয়িং রুমে করা হয়েছে। আজকে সবার ড্রেস কোড সবুজ রং। আরশি আর কথা আজকে একই রকম 3 পিস পরেছে, আর আকাশ পরেছে সবুজ রঙের টি শার্ট আর সাথে কালো জিন্স। কথা আর রিয়ার একজন কাজিন রিয়ার 2 হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল। এমন সময় বাসায় প্রবেশ করে রূপ। রূপ একা নয়, সাথে রয়েছে সেই শপিং মলের মেয়েটি, সাথে রয়েছে আরো একটি ছেলে, সে হচ্ছে রিয়াজ ভাইয়া। এ বাসায় আসার পর রিয়াজ ভাইকে আমি শুধু প্রথম দিনই দেখেছিলাম, তারপর আর দেখিনি। রিয়া ওদের দেখে রিয়াজ ভাইকে গিয়ে জড়িয়ে ধরলো আর মেয়েটাকে জিজ্ঞেস করলো, কেমন আছো প্রমি আপু? আর ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? ভালো। ভালো। কিউটি পাই, তোমাকে আজকে খুব কিউটি লাগছে। থ্যাঙ্কস আপি, তোমাকেও খুব সুন্দর লাগছে। আরশি রূপ ভাইয়াকে দেখে তার দিকে এগিয়ে গিয়ে বলতে লাগলো, কেমন আছো ভাইয়া? ভালো, তুই কেমন আছিস? আর কথা কই? এই আরো কি? রূপ ভাইয়া তোকে আর কথাকে কিভাবে চিনে? আরে আমার বড় ভাই আমাকে চিনবে না তো কাকে চিনবে? আরশি তোর বোন লাগে রূপ। আরশি আর রিয়াজের ফ্রেন্ড, এটা আমিও জানতাম না, আমি জেনেছি 2 দিন আগে। সবাই একে অপরের সাথে কথা বলায় মেতে উঠেছে। তখনই রূপ ভাইয়া আমার দিকে এগিয়ে আসলো, তারপর বলতে শুরু করলো, কথা। জি ভাইয়া বলো। কেমন আছিস? ভালো। আমাকে জিজ্ঞেস করবি না আমি কেমন আছি? আপনার খারাপ থাকার কোনো কারণ তো আমি দেখছি না, তাই আর জিজ্ঞেস করে কি হবে বলেন। আমাদের কথার মাঝেই ওই প্রমি নামের মেয়েটা আমাদের দিকেই এগিয়ে আসলো, এসে বলতে শুরু করলো, হাই কথা, কেমন আছো তুমি? জি আমি ভালো আপু, আপনি কেমন আছেন? জি আমিও ভালো। তোমার সাথে তো আমার পরিচয় হয়নি, তো আমি আমার পরিচয় দিয়ে দিই কেমন? আমি হচ্ছি প্রমি খান। রিয়াজ আর আমি কাজিনের সাথে বেস্ট ফ্রেন্ডও। তোমার রূপ ভাইয়া ও আমার বেস্ট ফ্রেন্ড হয়। আমরা 3 জন প্রায় সমবয়সী, আর দেশের বাইরেও আমরা 3 জন একসাথেই থাকতাম। ও আচ্ছা আপু। আমাদের কথা বলার মাঝে সেখানে আসে আকাশ, আর আকাশ এসে আমাকে উদ্দেশ্য করে বলে, হ্যালো। বল। তুই কিন্তু এখনো মেহেদি দিসনি, এখন চল আমি নিজে তোকে মেহেদি দিয়ে দেবো। আচ্ছা চল। আমি আর আকাশ গিয়ে পাশাপাশি সোফায় বসলাম। আকাশ আমার হাতে খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিল। মেহেদি দেওয়ার শেষে আরশি বলল, বা আকাশ, তুই তো খুব সুন্দর করে মেহেদি দিতে পারিস। এই কথা তো আমি আগে জানতাম না। আগে জানলে মেহেদি দেওয়ার জন্য সবসময় তোর কাছে আসতাম। আসছে মামার বাড়ির আবদার, তুই আসলা আর আমি মেহেদি দিয়ে দিলাম। আমি শুধু আলুকে মেহেদি দেবো, বুঝলি? লাগবে না আমাকে দিয়ে দেওয়া। তুই তো আলু পটল বেগুনিকে মেহেদি দিয়ে দে। আরশির কথা শুনে কথা হেসে দিল।
তারপর বলল, থাম তোরা, আর আমি একটু রুমে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। রুমে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় হঠাৎই আমার মেহেদি দেওয়া হাতটি যেন কার পাঞ্জাবির উপর পড়লো। মাথা তুলে তাকাতেই দেখি রূপ ভাইয়ের পাঞ্জাবিতেই আমার মেহেদি লেগেছে। এটা দেখে তিনি বলল, কথা একটু দেখে শুনে চল, দেখ আমার পুরো পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেল। আমি কিছু বলবো তার আগেই প্রমি নামের মেয়েটা বলে উঠল, কথা একটু সাবধানে চলাফেরা করো। দেখো, তোমার জন্য রূপের এত সুন্দর আর দামি পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পাঞ্জাবিটা রূপের জন্য আমি পছন্দ করেছিলাম। থাম আমি অনেক বলে ফেলেছিস। আমার পাঞ্জাবি নষ্ট হয়েছে তাই না? তোর ড্রেস তো আর নষ্ট হয়নি। তো যা বলার আমিই বলি, তুই চুপ থাকলে আমি খুশি হব। প্রমির কথা শুনে কেন জানি আমার অনেক কান্না পাচ্ছিল। তাই আমি রূপ ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, সরি ভাইয়া। বলে ওপরে রুমে চলে আসে। রুমে এসে ওয়াশরুমে গিয়ে সাথে সাথে মেহেদি ক্লিন করে ফেলে, কিন্তু যা রং হওয়ার তা এত করে হয়ে গিয়েছে। কথা কান্না করতে করতে শাওয়ারের নিচে বসে পড়ে। প্রমিয়াপুর পছন্দ করা পাঞ্জাবি পরেছে রূপ ভাইয়া। পরবেই তো, ভালোবাসার মানুষ পছন্দ করে দিয়েছে, সে তো পরবেই। কিন্তু কেন জানো আমার অনেক কষ্ট হচ্ছিল, বুকের ভেতর কিছু হারিয়ে ফেলার ভয় হচ্ছিল। কিন্তু যা হারানোর আমি তা তো সেই 5 বছর আগেই হারিয়ে ফেলেছি। ভেবে নিজে একা একাই হাসতে লাগলো কথা। তারপর শাওয়ার অফ করে ড্রেস চেঞ্জ করে রুমের বাইরে আসলো কথা। কান্না করার ফলে তার প্রচুর মাথা ব্যথা করছিল, তাই একটা মেডিসিন খেয়ে শুয়ে পড়ল। কথা শুয়ে পড়ার কিছুক্ষণ পরই রূপ ঘরে প্রবেশ করলো। এতক্ষণ বাইরে থেকে সে সবই লক্ষ্য করছিল, তাই কথা ঘুমিয়ে যাওয়ার পরপরই রুমে ঢোকে। যেহেতু সবাই নিচে অনুষ্ঠানে রয়েছে, তো কারোর এইদিকে আসার কথা নয়। রূপ গিয়ে কথার হাতটা দেখলো, তার মেহেদি দেওয়া হাতে নিজের নামের প্রথম অক্ষর লিখে দিল। এই কারণে সে আসার সময় মেহেদি নিয়ে এসেছিল। তারপর মেহেদি শুকানোর পর সে ওটা ক্লিন করে দিয়ে চলে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে সবাই যে যার কাজে লেগে পড়লো। সন্ধ্যের সময় হলুদের প্রোগ্রাম, কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান করা হবে, তাই বাসায় এক প্রকার ঝামেলা নেই বললেই চলে। বাসার ছাদে সবাই যে যার মতো ডান্স প্র্যাকটিস করছে। আমি ছাদে বসে সবাইকে দেখছিলাম। তখনই আমার নজর গেল আমার হাতের মেহেদির দিকে। সেখানে ছোট্ট করে একপাশে লেখা, আর লেখাটি এমনভাবে লিখেছে যে কেউ গভীরভাবে খেয়াল না করলে বুঝবেই না। এই কাজটি যে রূপ ভাইয়ার করা এটা আমি বুঝতেই পারছি, কিন্তু এটা কেন করলো সে? প্রশ্নটা তাকে তো করতেই হবে। কিন্তু ভাইয়া কোথায়? ভাইয়াকে খুঁজতে খুঁজতে নিচে চলে আসলাম, কিন্তু পাচ্ছিলাম না। পরে বাসার বাইরে বাগানের সাইডে আসতেই দেখলাম রূপ ভাইয়া ভ্রমিয়াপুকে। না, কথা আর দেখতে পারল না। চোখ বন্ধ করে চলে আসলো সেখান থেকে। চোখের দেখা সে কিছুতেই মেনে নিতে পারছে না। না, এইভাবে আর চলতে পারে না। কথা তো জানে রূপ ভাইয়া তার না, তাহলে কেন বারবার তার উপর দুর্বল হয়ে পড়ছে? না, আর না, সামনে নেবে সে নিজেকে। শক্ত হতে হবে তাকে। বিকেল 4টের দিকে সবাই রেডি হওয়া শুরু করেছে। এখন সন্ধ্যা 7টা বাজে। বেশিরভাগ মানুষ চলে গিয়েছে। বাসায় আছি এখন আমরা 4 জন, আমি, রূপ ভাইয়া, রিয়াজ ভাইয়া আর রিয়া। পার্লারে মেয়েরা রিয়াকে শাড়ি পরিয়ে দিচ্ছে, আমি বসে বসে সেটাই দেখছি। এমন সময় দরজার বাইরে থেকে রিয়াজ ভাইয়া বলে উঠল, তোদের কি হয়েছে? ভাইয়া তোমরা দুজন গাড়িতে গিয়ে বসো, আমরা আসছি। আচ্ছা, জলদি আয়। বলেই ভাইয়া চলে গেল। তারপর আমিও রিয়াকে ধরে নিচে নিয়ে গেলাম। গাড়িতে উঠে বসতেই গাড়ি চলতে শুরু করলো। আধা ঘন্টা পর কমিউনিটি সেন্টারে গিয়ে পৌঁছালাম। সবাই গাড়ি থেকে নেমে পড়লাম, তারপর ভেতরেও চলে গেলাম। রিয়াকে স্টেজে বসিয়ে দিয়ে আমি নামতে যাব, তখনই হঠাৎ শাড়িতে বেঁধে আমি পড়ে যেতে নেই, কিন্তু একজন আমাকে আগলে নেয়। তাকিয়ে দেখি আকাশ আমাকে ধরেছে। তারপর আকাশ আমাকে ধরে সোজা করে দাঁড় করিয়ে দিতে দিতে বলতে থাকে, হালু, সত্যি তুই এখন পড়ে গিয়ে আলু হয়ে গেছিলি। ভাগ্যিস আমি ধরলাম, নাহলে কি হতো? শাড়ি সামলাতে পারিস না তো না পড়লেই হতো। এখন থেকে সাবধানে হাঁটবি, আর বেশি ঘুর ঘুর করার দরকার নেই। চুপচাপ গিয়ে বসে থাকবি এক জায়গায়, কখন জানি আবার পড়ে যাস। সব সময় তো আর আমি থাকবো না তোকে ধরার জন্য। হয়েছে এখন থামো, পড়ে যায়নি এতেই এত বকা, আর পড়ে গেলে তুই আমারে হয়তো সত্যি আলুর ভর্তা বানিয়ে দিতি। সে আর বলতে। আচ্ছা শোন, আন্টিরা এসেছে আর তারা তোকে খুঁজছে। আরুষি তাদের সাথে দেখা করতে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি।
কথা তারপর তার বাসার সবার কাছে চলে গেল। তাদের সাথে কথা বলার শেষে সে রিয়ার কাছে যেতে নেবে, তখনই দেখা হয় তার ভার্সিটির এক স্যারের সাথে। সে আর রায়ান হচ্ছে বেস্ট ফ্রেন্ড। দুজনে একসাথে টিচার হিসেবে জয়েন করেছে। ওনার নাম হচ্ছে আরিয়ান ইসলাম। তো তার সাথে কথা বলতে বলতেই উনি আমাকে ওনার মায়ের সাথেও পরিচয় করিয়ে দেয়। ওনার মা আমাকে আমার আম্মুর কথা জিজ্ঞেস করে, আমিও আমার আম্মুর সাথে ওনাকে পরিচয় করিয়ে দিই। তারপর আমি রিয়ার কাছে চলে যাই আর উনিও রায়হান ভাইয়ার কাছে চলে যান। অন্যদিকে আরিয়ান স্যারের মা আর কথার মা কথা বলতে থাকে। কিছু সময়ের মধ্যেই তারা নানা রকম গল্প করে ফেলে। এক পর্যায়ে আরিয়ান স্যারের মা বলে ওঠে, কিছু মনে না করলে আপা, আপনার কাছে আমি একটি প্রস্তাব দিতাম। জি আপু, বলো কিসের প্রস্তাব? তোমার মেয়ে কথা আছে না, আমার মেয়েটাকে অনেক পছন্দ হয়েছে। তোমরা যদি রাজি থাকো তো আমি ওকে আমার ছেলের বউ করতে চাই। আপু, একমাত্র মেয়ে আমার কথা। এই তাড়াতাড়ি আমরা ওর বিয়ের ব্যাপারে ভাবছি না। যদি কখনো ভাবি তো আপনাকে অবশ্যই জানাবো। জি। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রূপ সব কথা হজম করছে। এই মহিলাকে দেখে সে বুঝেছিল এ নিশ্চয়ই বিয়ের প্রস্তাবের কথা বলবে। সে নীলা চৌধুরীর পাশ থেকে উঠে চলে গেল। রিয়ার পাশে বসেছিলাম, এমন সময় একটা পিচ্চি মেয়ে আমার কাছে এসে আমাকে বলল আমাকে নাকি আমার মা ডাকছে, আমাকে সেন্টারের বাইরে যেতে বলেছে। চারদিকে তাকিয়ে মাকে না দেখে আমিও বাইরে চলে গেলাম, কিন্তু বাইরে গিয়ে চারপাশে খুঁজেও মাকে পেলাম না। তাই ফেরত আসতে নিব, তখনই রূপ ভাইয়া এসে আমাকে টেনে তার সাথে নিয়ে যায়। আরে ভাইয়া, কি করছো তুমি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমাকে, আমি কিন্তু এখন চিৎকার করব। চিৎকার করবি? আচ্ছা কর, কিন্তু কেউ তোর চিৎকার শুনতে পাবে না, কারণ ভিতরে যে জোরে গান বাজছে আর কেউ এই সময় বাইরেও নেই। আমাকে এখানে কেন নিয়ে আসলা? কথা ছিল কিছু। সেটা ভেতরেই বলা যেত, শুধু শুধু এখানে আনার প্রয়োজন কেন ছিল? ভেতরে চলো, ভেতরে গিয়ে কথা বলি। না, ভিতরে বলা যাবে না, এখানেই বলবো আমি। আচ্ছা বলো, কি বলবো তাড়াতাড়ি বলো। কেন এত তাড়া কিসের তোর ভিতরে যাওয়ার জন্য? আরে রিয়াকে বলে আসিনি আমি, ও হয়তো আমাকে খুঁজবে। কথা? বলো। তুই কি বুঝিস না ভালোবাসি আমি তোকে? দেখো ভাইয়া, এখন আমার ফান করার কোনো মুড নেই। সিরিয়াসলি বলো কি বলবা, না হলে আমি চলে যাব। আমি সিরিয়াস কথা, সত্যি আমি তোকে ভালোবাসি। ব্যাস, অনেক হয়েছে ভাইয়া, অনেক সহ্য করেছি আমি, আর পারবো না আমি এইসব মেনে নিতে। আচ্ছা ভালোবাসেন আমাকে তো, গিয়েছিলেন কেন আমাকে ছেড়ে? কোথায় ছিল এই ভালোবাসা যখন আমি ভালোবাসি ভালোবাসি বলে আপনার কাছে যেতাম? দেখ, আমি চাইলেও তোকে তখন এসব কিছু বলতে পারতাম না, কারণ আমি কথা দিয়েছিলাম সবাইকে নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত কখনো তোর কাছে ভালোবাসার দাবি নিয়ে আসবো না। তাই তোকে এক প্রকার ইগনোর করে চলতাম। ওখানে যাওয়ার পরও সবার সাথে কথা বললেও তোর সাথে কথা বলতাম না, কারণ কথা বললেই মন বলবে দেশে তোর কাছে ফিরে আসতে। হাসালেন মিস্টার রূপ চৌধুরী, আপনি ভাবছেন আমি কিছুই জানি না, কিন্তু আমি সব জানি। কিন্তু আপনি আমার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় কেন করছেন তা আমি জানি না। কি বলছিস কথা? ভালোবাসার মিথ্যে অভিনয়? আমি সত্যিই তোকে ভালোবাসি। প্লিজ থামেন। যে মানুষটা বিদেশে যাওয়ার 1 মাস পর তাকে কল করলে তার প্রেমিকা কল রিসিভ করে বলে আমি কেন তাদের মধ্যে বাধা হতে চাচ্ছি? কি যোগ্যতা আছে আমার রূপ চৌধুরীর পাশে দাঁড়ানোর? আমি শুধু তার জীবনের একটা উটকো ঝামেলা। সে মানুষটা অবশ্যই আমাকে ভালোবাসতে পারে না, কখনোই পারে না। আর হ্যাঁ, শুনে রাখেন, ঘৃণা করি আপনাকে, আমি ঘৃণা করি। আমার মনে আপনার জন্য একটা অনুভূতি আছে, আর সেটা হচ্ছে ঘৃণার অনুভূতি, বুঝেছেন? বলেই কথা রূপকে পাশ কাটিয়ে ভেতরে চলে গেল। আর রূপ সেখানে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলো কথা এসব কি বলে গেল। রূপের কিছু বোধগম্য হচ্ছে না। কথার কথাগুলো যদি সত্যি হয় তাহলে অনেক বড় একটা ফুল বোঝাবুঝি তৈরি হয়ে গিয়েছে তাদের মধ্যে। অন্যদিকে কথা চলে যাওয়ার সাথে সাথে আরেকজন আড়াল থেকে বেরিয়ে আসলো। তার মুখে ফুটে উঠেছে বিজয়ের হাসি। সে একা একাই বলতে থাকে, হ্যাঁ পেরেছি আমি, আজকে আমি সফল। কথা আর রূপ আলাদা হয়ে গিয়েছে। মিস্টার রূপ চৌধুরী, এখন দেখেন কেমন লাগে ভালোবাসার মানুষকে হারানোর কষ্টটা। আপনিও একটু ভোগ করে দেখেন। অনুষ্ঠান শেষ হতে রাত প্রায় 12টা বেজে যায়। বাসায় এসে ফ্রেশ হয়ে সবাই শুয়ে পড়ে। সবাই ক্লান্ত, আবার কালকে বিয়ে, সকাল থেকেই শুরু হবে বিয়ের অনুষ্ঠান। পরদিন সকালেই রিয়ার মা এসে আমাদের সবাইকে জাগিয়ে দিয়ে যায়।
সবাই উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিই। আজকেও রিয়াকে সাজাতে পার্লারের লোক বাসায় আসার কথা, তারা এসেও পড়েছে। এই যে মিস, কে আপনি? মানে কি আকাশ, তুই কি আমাকে চিনিস না? আরে তুই কি আমার আলু নাকি? ভাই, আমি তোর আলু, কিন্তু তুই এমন করছিস কেন? আমাকে কি চেনা যাচ্ছে না নাকি? না মহারানী, আপনাকে চেনা যাচ্ছে, সেই সাথে অনেক কিউটও লাগছে। আজকে তো ছেলেরা আপনাকে দেখে চোখ ফেরাতে পারবে না। হইছে তোর, থাম এবার। আর পাম দিলে আমি ফেটেই যাব ভাই। আচ্ছা, করবো না আর প্রশংসা। এখন বল আরশি কই? ও তো রুমে। কেন, ওকে আবার কি প্রয়োজন? ওকে গিয়ে বল ওর ভাই ওকে ডাকছে। আচ্ছা ঠিক আছে, আমি রুমে গিয়ে আরশিকে বললাম রূপ ভাইয়া ওকে ডাকছে। আরশি চলে গেল রূপ ভাইয়ার খোঁজে। আরশি খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে রূপ ভাইয়াকে খুঁজে পেল। তারপর বলল, তুমি আমাকে খুঁজছিলে ভাইয়া? কি কথা ভাইয়া? তুই কি সবকিছু জানতি আরশি? মানে কি সব জানবো ভাইয়া? আমার আর কথার ব্যাপারে, তাই না? আমরা সবাই তো জানি এই কথাটা, শুধুমাত্র কথাই জানে না যে তোমাদের বিয়ে ঠিক সেই ছোটবেলা থেকেই। কালকে কথা আমাকে কি বলেছে জানিস? কি? আমার নাকি প্রেমিকা আছে, তার সাথে না কেউ কলে কথাও বলেছে। তারপর একে একে রূপ সবকিছু আরশিকে বলতে লাগলো। আমার কি মনে হচ্ছে জানো ভাইয়া? কি মনে হচ্ছে তোর? কেউ তো আছে যে আমাদের অগোচরেই এসব কিছু করছে। সে চাচ্ছে তোমার আর কথার মাঝে দূরত্ব সৃষ্টি করতে, তোমাদেরকে আলাদা করে দিতে। আমি পুরোপুরি শিওর না, কিন্তু আমার মন বলছে এরকম কিছু একটা হয়েছে। এটা আমিও ভেবেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবার পিছন থেকে এসব গেম খেলছে সে আমাকে খুব পরিচিত কেউ, আর সে আমাকে আর কথাকে হয়তো খুব ভালো করে চেনে। কেন তোমার এসব কেন মনে হলো? আমার কাছে প্রায় 2-3 মাস পর পর কিছু ছবি পাঠানো হতো। ছবিগুলো বাংলাদেশ থেকে পাঠানো হতো, আর এই কাজে প্রতিবারই ভিন্ন ভিন্ন সিম কার্ড ব্যবহার করা হতো। কিসের ছবি আর কেমন ছবি ভাইয়া? দাঁড়া, তোকে দেখাচ্ছি। তারপর রূপ নিজের ফোন থেকে কিছু ছবি বের করে আরশিকে দেখালো। ছবিগুলো দেখে আরশিও চমকে গেল। রূপের উদ্দেশ্যে সে বলে উঠল, এসব ছবি তোমাকে কে পাঠালো? এটা জানলেই তো সমস্যার সমাধান হবে। এখন কিভাবে জানবো সেটাই বুঝতে পারছি না। খুব বেশি সময় লাগবে না তাকে ধরতে। সে আমাদের সাথে যেভাবে গেম খেলছে আমরাও ঠিক একইভাবে তার সাথে গেম খেলবো। খেলার শুরুটা হয়তো সে করেছে, সমাপ্তিটা না হয় আমরাই করব। কি বলতে যাচ্ছিস তুই? তুমি যা ভাবছো সেটাই। এখন সময় খুব কম, যা করার তাড়াতাড়ি করো। আচ্ছা, আমি আজকেই তার সাথে কথা বলবো। আর হ্যাঁ, এখন আর কাউকে কিছু জানিয়ে লাভ নেই। আর তুমি কথা থেকে একটু দূরেই থাকবে। সে যেভাবে যা চাইছে আমরা ঠিক সেটাই করব। কিন্তু আমি হয়তো এক্ষুনি বুঝতে পারছি কে এমন করছে। তুমি ভুল বুঝছো, ওটা সম্ভব না, কারণ সে এরকম করবে না। এখন তুমি তার সাথে কথা বলো, সেই আমাদের বলতে পারবে সব কিছু। আচ্ছা ঠিক আছে, কেউ আবার শুনে ফেলবে। এখন যা, নিচে যা। আচ্ছা ঠিক আছে। আরশি চলে যাবার পর রূপ ছাদ থেকে নিচে আসতে যাবে, তখনই তাকে দেখে কেউ একজন আড়াল হয়ে গেল। রূপের মুখে হাসি ফুটে উঠল। সে একা একাই বলতে লাগলো, এখন শুরু হবে খেলা, দেখি কার জয় হয় এই খেলায়। রূপ বলে নিচে চলে গেল। কাজী মাত্রই বিয়ে পড়ানো শেষ করলো। চারদিকে খুশির আমেজ রয়েছে। রিয়া আর রায়ান ভাইয়াকে একসাথে খুব ভালো মানিয়েছে, যেন মেড ফর ইচ আদার। দেখতে দেখতে বিদায়ের সময় চলে আসলো। এতক্ষণ যে পরিবেশটা হাসি আনন্দে ভরপুর ছিল, এখন মুহূর্তেই তার কিছুই নেই। সব কিছুই নীরব হয়ে গেছে, শুধু শোনা যাচ্ছে কান্নার শব্দ। মেয়েদের জীবনটাই হয়তো এমন। এতদিন যে বাসায় ছিল, যে বাসায় সে ছোট থেকে বড় হয়েছে, আজকে তাকেই সেই বাসা ছেড়ে চলে যেতে হচ্ছে। আজকে থেকে সে অন্য একটি বাড়ির পুত্রবধূ। সম্পূর্ণ নতুন পরিবেশ, নতুন মানুষ। সবকিছুর সাথে মানিয়ে নিতে নিতে আবার সবকিছু বদলে যাবে। এটাই হয়তো জীবন, প্রত্যেকটি অধ্যায় ভিন্ন ভিন্ন। এক সময় রিয়া আমাদের কাছে আসলো, একসাথে আমাকে, আকাশকে আর আরুষিকে জড়িয়ে ধরলো। আমরা তিনজন ওকে জড়িয়ে ধরলাম। হঠাৎ আমার চোখ থেকে পানি পড়তে শুরু করলো। বিয়ের সময়টা যতটা আনন্দের, বিদায়ের সময়টা তার থেকে অনেক বেশি কষ্টের সময়। তারপর রিয়াজ ভাইয়া আর আকাশ গিয়ে রিয়াকে গাড়িতে উঠিয়ে দিল। ওদের গাড়ি চলতে শুরু করলো। বিয়ে শেষ। সময় মনে হয় এক পলকেই কেটে গেল। কখন কি হলো বুঝতেই পারলাম না। এত তাড়াতাড়ি কেন সময় চলে যায়। আজকে আমি আর আরুষি বাসায় ফিরে যাব, তাই আন্টির সাথে দেখা করে আমরাও বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। বাবা মা, বড় বাবা আর বড় আম্মু এক গাড়িতে, আমি, আরুষি আর রূপ ভাইয়া এক গাড়িতে।
যেহেতু রাত হয়ে গেছে সে কারণেই রাস্তাটা খুব একটা জ্যাম নেই, রাস্তা এক প্রকার ফাঁকা বললেই চলে। আমাদের আস্তে আস্তে রাত প্রায় 1টা বেজে যায়। বাসায় এসে ফ্রেশ হয়ে আমি শুয়ে পড়ি, অনেক ক্লান্ত, তার মধ্যে কালকে আবার বউ ভাতের অনুষ্ঠানও আছে। এসব ভাবতে ভাবতে কখন আমি ঘুমিয়ে গিয়েছিলাম জানি না। হঠাৎ গভীর রাতে হাতে কারোর স্পর্শ পেতেই ঘুম ভেঙে গেল। আমি বলে উঠলাম, এত রাতে আমার রুমে কেন এসেছো ভাইয়া? তুই জেগে আছিস? জি। এখন আমার প্রশ্নের উত্তর দাও। তুই বাচ্চা নস কথা, আর এখন তো সবই জানিস তাই না? আমার হাতের মেহেদি নিজের নামের অক্ষর, প্রথম অক্ষর আপনিই লিখেছিলেন তাই না? হুম প্রতিদিন আমি ঘুমানোর পর আপনি আমার রুমে আসেন তাই না? হুম আপনাকে কিছু কথা বলি, মন দিয়ে শুনবেন আমার কথাগুলো। কি বলবা বলো? তারপর কথা রূপকে কিছু কথা বলো। সেই সব কথা শুনে রূপ উঠে কথার রুম থেকে চলে গেল। আর কথাও আর অন্য কোনো ব্যাপারে কিছু না ভেবে শুয়ে পড়লো। সে জানে না রূপকে ওই কথাগুলো বলা তার ঠিক ছিল কিনা, কিন্তু এর শেষটা কথাও দেখতে চায়। এসব আকাশ পাতাল চিন্তা ভাবনা করতে করতে কথা আবারও ঘুমিয়ে গেল। পরদিন সকাল থেকে সব দিনের মতোই আবার সবকিছুই স্বাভাবিক নিয়মে চলতে লাগলো। সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করে রেডি হতে লাগলাম। আমি, রূপ ভাইয়া আর আরুষি এখন যাব, বাকিটা একটু পরে যাবে। আজকে আমি আর আরুষি ম্যাচিং গাউন পরবো। আজকে দুজন ঠিক একভাবে সেজেছি। তৈরি হয়ে আমরা বের হয়ে গেলাম বাসা থেকে। রিয়াদের বাসায় গিয়ে দেখি রিয়াজ ভাইয়ার মোটামুটি যারা প্রথমে যাবে তারা সবাই তৈরি হয়ে আছে। আমাদের পরপরই আকাশ আসলো। তারপর সবাই রায়হান ভাইয়াদের বাসার উদ্দেশ্যে যেতে লাগলাম। রায়হান ভাইয়ার বাবা আর ভাইয়েরা আমাদের জন্য গেটের কাছে দাঁড়িয়েছিল। আমরা ভেতরে ঢুকতে রিয়া দৌড়ে এসে প্রথমে রিয়াজ ভাইয়াকে জড়িয়ে ধরে, তারপর আমাদের দিকে এগিয়ে আসে। রিয়াকে কান্না করতে দেখে আকাশ বলে, রিউ, সে কালকে থেকে কান্না শুরু করেছিস। তোর জন্য তো দেখি এখন রায়ান ভাইয়ের টিস্যুর ফ্যাক্টরি লাগাতে হবে। ওকে জ্বালাচ্ছিস কেন আকাশ? না, তোরা চিন্তা কর, ওর চোখের পানির বন্যায় সব কিছু ভিজে যাচ্ছে, তখন কি অবস্থা হবে ভাব একবার। আকাশের কথায় সবাই হেসে দেয়। এমন সময় রূপের ফোনে একজনের কল আসে। কল রিসিভ করে সে বলতে লাগলো, কি জানতে পারলি? অপর পাশের ব্যক্তি। ও গ্রেট, আমরা তাহলে অর্ধেক সমাধান পেয়ে গিয়েছি সমস্যার। অপর পাশের ব্যক্তি। আচ্ছা তুই তাহলে দেখ, আর ওকে সাবধানে রাখিস, শুধুমাত্র ও জানে কে আছে সবকিছুর পিছনে। অপর পাশের ব্যক্তি। আচ্ছা আমি আজকে রাতেই রওনা দিব, আর হ্যাঁ সাবধানে থাকিস, কেউ যে কিছু না জানতে পারে, কারণ ওরা সর্বদা সব জায়গায় নজর রাখছে যা আমার মনে হচ্ছে। অপর পাশের ব্যক্তি। কালকেই জানা আছে সবকিছুর পিছনে আসল কালপিটকে। আমার দুজন মানুষের উপর সন্দেহ হচ্ছে। অপর পাশের ব্যক্তি। তুমি যা ভালো বুঝিস কর, আমি এখন ফোন রাখছি। রূপ কল কেটে চলে গেল আবার ভেতরে। এতক্ষণে বাকি সকলে এসে পড়েছে। আজকে বেশি মানুষ হয়নি। যারা কাছের আত্মীয় তারা আর ফ্রেন্ডরা। আজকে আবার রিয়া আর রায়ান ভাইয়া রিয়াদের বাসায় যাবে। অনুষ্ঠান শেষে তাদের যেতে যেতে 7টা বেজে গেল। তারপর আমরাও বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে রূপ ভাইয়া তার রুমে চলে গেল। একটু পর আবার ড্রেস চেঞ্জ করে কই যেন চলে গেল। সবাইকে বলে গেল কাজ আছে, এসে সবাইকে জানাবে কাজের কথা। সবাই ভেবে নিল জরুরি কোনো কাজ, তাই কেউ আর সে ব্যাপারে মাথা ঘামালো না। কিন্তু আমার প্রচুর টেনশন হচ্ছিল, বারবার মনে হচ্ছিল খারাপ কিছু হতে যাচ্ছে। এইসব ভাবতে ভাবতেই এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম। ভোরবেলা যে একটা স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেল। উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 4টা বাজে। স্বপ্ন নিয়ে ভাবতে ভাবতেই ফজরের নামাজ দিয়ে দিল। উঠে উজু করে নামাজ পড়ে নিলাম। তারপর আবার বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম রূপ ভাইয়ার কথা। বাজে স্বপ্নটা আমি রূপ ভাইয়াকে নিয়েই দেখেছি, তাই চিন্তা আরো বেশি হচ্ছে। অনেক ভাবার পর ঠিক করলাম ভাইয়াকে কল দিব, কিন্তু তখন ঘটলো আরেক বিপত্তি। রূপ ভাইয়ার আগের নম্বর আমার কাছে নেই, কারণ আমি ব্লক করে ডিলিট করে দিয়েছিলাম। আর দেশে আসার পর সে নতুন সিম নিয়েছে, কিন্তু সেই নম্বর আমার কাছে নেই। এখন আর কিছু করারও নেই, তাই বসে বসে রূপ ভাইয়ার কথা ভাবতে লাগলাম আর মনে মনে আল্লাহকে বলতে লাগলাম যেন রূপ ভাইয়া ঠিক থাকে। সত্যি আমি এখনো জানি না, কিন্তু আমার মন বলছে রূপ ভাইয়া মিথ্যা বলছে না। কবে যে এই সত্যি মিথ্যের বেড়াজাল থেকে বের হতে পারবে তা আমি জানি না। অন্যদিকে রূপ সকাল 5টায় চট্টগ্রাম এসেছে। এখানে এসে সোজা চলে যায় তার ফ্রেন্ড আদ্রর বাসায়। আদ্র পেশায় একজন পুলিশ অফিসার। কলিং বেল বাজাতেই আদ্র দরজা খুলে দেয়। রূপ আদ্রকে দেখে জড়িয়ে ধরে।
আদ্র ও রূপকে জড়িয়ে ধরে। আদ্র বলতে শুরু করে, কেমন আছিস ইয়ার? এই তো ভালোই আছি, তুই বল তোর কি খবর? এই যে চলছে দিনকাল, এটাই অনেক। কেমন আছি সেটা নিজেও জানি না। এখনো ভালোবাসিস তাই না? প্রচুর। কিন্তু আমি ভুল করছিলাম তার সাথে। তাকে একটি ছেলেকে জড়িয়ে ধরতে দেখে আমি অনেক ভুল বুঝে নিলাম। সত্যি মিথ্যা যাচাই না করেই সেদিন মুখে যা এসেছিল তাই বলেছিলাম মরুকে। আজকে সে দূরে, আজকে আর আশ্রয় ছাড়া কিছুই করার নেই। কষ্ট লাগে এটা ভেবেই যে মানুষটা আমাকে এত বিশ্বাস করত, তার বিশ্বাসের মূল্য আমি দিতে পারলাম না তাকে বিশ্বাস করে তার মুখ থেকে সবকিছু শুনতে। এই যে ভুল করছি, এখন তার ফল ভোগ করছি। আমার বোন কিন্তু এখনো তোকে ভালোবাসে। না রে, ও আমাকে ভালোবাসে না। আচ্ছা বাদ দে, এখন ভিতরে আয়, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে, তারপর যাই আমরা। আচ্ছা। প্রায় ঘন্টাখানেক পর আদ্র আর রূপ বাসা থেকে বের হয়ে গেল। গাড়িতে রূপ ড্রাইভিং করছে আর আদ্র তার পাশের সিটে বসে আছে। আদ্র বলে উঠল, যাই বলিস রূপ, আমি বলবো তুই অনেক লাকি। কিভাবে? এই যে দেখ, যে ছেলেটা তোকে সবসময় ওইসব বাজে পিক পাঠাতো সে চট্টগ্রামেই থাকে। তাই তো এত তাড়াতাড়ি তাকে খুঁজে পেলাম। আমি তো ভেবে রেখেছিলাম 2 দিন অন্তত লাগবে তাকে খুঁজতে, কিন্তু এত জলদি পেয়ে যাব ভাবিনি। আচ্ছা আদ্র, ছেলেটাকে কি তোর চেনা পরিচিত মনে হচ্ছে? না, ছেলেটা আমাদের পরিচিত নয়। কিন্তু কি? আমার যতটুকু মনে আছে, ছেলেটা আমাদের সাথে একসাথে কলেজে পড়তো। নাম কি? মনে নেই ভাই। আর ওই ছেলেকে এত মারার পর ও কিছুই বলেনি। আমি যা বললাম সবটুকু আন্দাজে বললাম। ছেলেটার পরিবার সম্পর্কে কিছু জানিস? আমি ছেলেটার বাবা মা নেই। দুনিয়াতে আপন বলতে শুধু একটা ছোট বোন আছে। এগুলো আমার ভাড়া করা লোকেরা বলছে। আচ্ছা ঠিক আছে, দেখ তোর বলা অ্যাড্রেসে আমরা চলে এসেছি। এখন কি নামবো? জায়গাটা শহর থেকে একটু দূরে, পুরো নিলিবিলি পরিবেশ। রাস্তায় একজনও মানুষও নেই। আদ্র তাকে নিয়ে আসলো একটু পরিত্যক্ত বাসায়। ভেতরে ঢুকে দেখলো 3 জন লোক বসে আছে আর একটি ছেলেকে মাঝখানে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। রূপকে দেখে ছেলেটার মুখে ভয়ের ভাব ফুটে উঠলো। রূপও ছেলেটাকে চেনার চেষ্টা করলো। রূপ বলল, শ্যাম, তুমি এসব কিছু করেছো? না ভাই, বিশ্বাস কর, আমি ইচ্ছে করে এসব করিনি, বাধ্য হয়েছিলাম এসব করতে। সেই ছেলেটি অর্থাৎ সিয়াম। মানে কি বলতে চাচ্ছ তুমি? কে তোমাকে বাধ্য করেছিল শ্যাম? আমি বলতে পারবো না এসব কিছু। শ্যাম, ভালোভাবে বলো, আমাদের খারাপ হতে বাধ্য করো না। আমি পারবো না। বাসায় যে তোমার ছোট বোন সিয়াম, সে কিন্তু সম্পূর্ণ একা এখন বাসায়। খারাপ কিছু হয়ে যেতে পারে, কিন্তু সময় লাগবে না। না, ওর কিছু করবা না, আমি বলছি সবকিছু। কিন্তু ওর যেন কিছু না হয়, তাহলে আমি বাঁচতে পারবো না, মরে যাব আমি। তোমার বোনের কোনো ক্ষতি হবে না, তুমি আমার উপর ভরসা করতে পারো। এখন বলো আমাকে সবকিছু। সকাল 9টায় মা ডেকে গিয়েছে ব্রেকফাস্টের জন্য। আমি না বলেছি কিছু ভালো লাগছে না, কেমন অস্থির অস্থির লাগছে। এমন সময় ফোনে একটা মেসেজের নোটিফিকেশন আসলো। মেসেজ ওপেন করে দেখতে পেলাম সেখানে লেখা, কথা আমি রূপ বলছি, জলদি অ্যাড্রেস চলে আয় তুই, সময় খুব কম, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। এই মেসেজটা দেখে আমি জলদি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। যাবার আগে ওরকে বলে এসেছি রূপ ভাইয়ার কাছে যাচ্ছি, ও যেন বাসায় সবাইকে সামলে নেয়। ভাইয়ার দেওয়ার ঠিকানায় আসতেই কে জানি পেছন থেকে আমার মুখে একটা রুমাল চেপে ধরলো। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। সাথে সাথে জ্ঞান ফেরার পর নিজেকে একটি সাজানো গোছানো ঘরে আবিষ্কার করলাম। ধীরে ধীরে সবকিছু চিন্তা করতে লাগলাম। ঘড়ির দিকে তাকাতেই দেখি 1টা বাজে। এমন সময় ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো একজন মেয়ে আর একজন ছেলে। ভাইয়ার দেওয়ার ঠিকানায় আসতেই কে জানি পেছন থেকে আমার মুখে একটা রুমাল চেপে ধরলো। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম সাথে সাথেই। জ্ঞান ফেরার পর নিজেকে একটি সাজানো গোছানো ঘরে আবিষ্কার করলাম। ধীরে ধীরে সবকিছু চিন্তা করতে লাগলাম। ঘড়ির দিকে তাকাতেই দেখি 1টা বাজে। এমন সময় ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো একজন মেয়ে আর একজন ছেলে। তাদের দেখে আমি প্রচুর অবাক হয়েছি, এটা কিভাবে সম্ভব? আমার সামনে দাঁড়িয়ে আছে প্রমি আপু আর রিয়াজ ভাইয়া। আমি এখনো বুঝতে পারছি না কি হচ্ছে এসব। তার মানে কি তারা দুজনই এসব করেছে? আগ্রহ দমিয়ে রাখতে না পেরে বলে উঠলাম, তোমরা এখানে কি করছো? আর আমি বা এখানে কিভাবে আসলাম? আর রূপ ভাইয়া কোথায়? এত প্রশ্ন একবারে করলেও কোনটা রেখে কোনটা জবাব দিব বলো তো দেখি। আমি আর কখনো আমার রূপের নাম তোমার মুখে শুনতে চাই না। ভুলেও আর কখনো মুখ দিয়ে রূপের নাম উচ্চারণ করো না।
না হলে এর ফল কিন্তু খুব খারাপ হবে, তা তোমার ধারণার বাইরে। ও, তাহলে তোমরা দুজনই এসব করেছো তাই না? হ্যাঁ, সব কিছু আমরা করেছি। কেন করলে তোমরা এসব? কি লাভ হলো আমাদের দুজনকে আলাদা করে? তোমরা না রূপ ভাইয়ার বেস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড হয়ে কিভাবে পারলে তার সাথে এমনটা করতে? কিসের বেস্ট ফ্রেন্ড? কোনো সময়ও আমরা বেস্ট ফ্রেন্ড ছিল। ও ছিল শুধু আমার শত্রু। সব সময় সব কিছুতে আমার থেকে এগিয়ে ছিল ও। আমি যা চাইতাম তা ও পেয়ে যেত, কিন্তু এটা তো আমি সবসময় মেনে নেব না। তুমি আমার ভালোবাসা। যেদিন রূপের ফোনে প্রথম তোমার ছবি দেখি ওই দিনই আমার তোমাকে ভালো লেগে যায়। কিন্তু যখন জানতে পারি রূপ তোমাকে ভালোবাসে, তখনই মনে মনে প্রতিজ্ঞা করি তুমি শুধু আমারই হবে। ভালোবেসে না হলেও জোর করে ছিনিয়ে দিব, কিন্তু তাও তুমি শুধু আমারই হবে। আপনার মাথা ঠিক আছে ভাইয়া? কি আবল তাবল বলছেন এসব? প্রমি আপু, তুমি সেই মেয়ে না যে আমার সাথে রূপ ভাইয়ার প্রেমিকা সে যে মিথ্যে কথা বলেছিলে? আমি জানতাম এমন কিছু করলে তুমি ঠিকই দূরে সরে যাবে আমার আর রূপের লাইফ থেকে। বিদেশ যাবার পর যেদিন রূপের ফোন থেকে কথার কল রিসিভ করা হয়, সেদিন কথা আর প্রমির কথোপকথন। রূপ ভাইয়া, তুমি কেমন আছো? জানো আমি একটু ভালো নেই তোমাকে ছাড়া। তুমি কেন গেলে আমাকে ছেড়ে রূপ ভাইয়া? তুমি কথা, তাই না? জি আমি কথা, কিন্তু আপনি কে? আমি রূপের গার্লফ্রেন্ড। দেখো, তুমি তো জানো রূপ তোমাকে পছন্দ করে না, তাহলে কেন বারবার ওকে ডিস্টার্ব করো বলো তো? ও তোমাকে ভালোবাসে না, এই কথাটা তুমি কেন বুঝতে চাও না? কি বা যোগ্যতা আছে তোমার রূপের পাশে দাঁড়ানোর? দেখো, আমি সোজাসুজিভাবে তোমাকে বলে দিচ্ছি, তুমি আর কখনো রূপকে কল করে বিরক্ত করো না। এই কথা শুনে আর কিছু না ভেবে কল কেটে দিয়ে রূপের নাম্বার ব্লক করে দিয়েছিল। তারপর এই 5 বছর আর কোনো যোগাযোগই ছিল না ওদের। পেয়েছিলে কি রূপ ভাইয়াকে, যাকে পাওয়ার জন্য এসব করলে? তাচ্ছিল্যের হাসি হেসে বলল কথা। তুমি ওই দিন কথা বলার পর কল লিস্ট থেকে আমি তোমার কল ডিলিট করে দেই। তারপর থেকে তুমি কল করতে না। রূপ যেন ধীরে ধীরে কেমন একটা হয়ে যাচ্ছিল। ওই ঘটনা 2 মাসের মাথায় আমি রূপকে প্রপোজ করি, কিন্তু ও আমাকে ফিরিয়ে দিয়ে বলে দেশে ওর জন্য ওর কথা অপেক্ষা করছে। রূপ তার কথা ছাড়া আর কারো না। সেই দিন আমি অবশ্য আর কিছু বলিনি ওকে। আমরা আবার ফ্রেন্ডের মতোই থাকতে শুরু করি। আমি মনে মনে ভাবতে থাকি কিভাবে কি করব, কিভাবে রূপের মন থেকে কথাকে সরানো যায়। এর মধ্যে আমি আরও একটি কথা জানতে পারি। সেই কথা জানার পর তোমাদের আলাদা করার যেন আমার কাছে আরও সহজ হয়ে ওঠে। প্রমি একদিন জানতে পেরে যায় আমি তোমাকে ভালোবাসি। এটা জানার পর প্রমি আর আমি মিলে তোমাদের আলাদা করার জন্য প্ল্যান বানাতে থাকি। অবশেষে আমরা ঠিক করি তোমাদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করে তোমাদের মতো দূরত্ব তৈরি করব। এতে দেখা যাবে এক পর্যায়ে দুজনকে ভুল বুঝে যাবে, কেউ আর আসল সত্যি জানতে পারবে না। আর সময় মতো প্রেমী ও রূপের মনে নিজের জায়গা করে নেবে। যেহেতু প্রেমী তোমাকে সেই সব কথা বলে তোমার বিশ্বাস ভেঙে দিয়েছিল, রূপের সম্পর্কে তোমার মনে ভুল ধারণা সৃষ্টি করেছিল, সেহেতু রূপ তোমাকে কোনোভাবে ভুল বুঝলেই আমাদের আর কিছু করতে হবে না। রূপের থেকে শুনেছিলাম তোমার বেস্ট ফ্রেন্ড আকাশের কথা, তোমরা নাকি খুব ক্লোজ ফ্রেন্ড। তাই আমি পরিকল্পনা করি রূপকে বোঝাবো যে তুমি আর আকাশ রিলেশনে আছো। তাই তোমাদের নানা রকম পিক এডিট করে রূপকে পাঠানো হতো, কিন্তু তখন সমস্যা হয় যে পিকগুলো পাঠায় কে। এইখান থেকে পাঠালে রূপ আমাকে বা রিয়াজকে সন্দেহ করবে। তাই এখন আমার মনে আসে সিয়ামের কথা। ছেলেটার বাবা মা নেই, অভাবের সংসার, বাসায় শুধু একটা ছোট বোন আছে। আমি সিয়ামের সাথে যোগাযোগ করি, জানতে পারি ওর ছোট বোন অনেক অসুস্থ। ডাক্তার জানিয়েছে ওর বোনের চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। তখন আমি সিয়ামকে বলি আমাকে একটা কাজ করে দিতে হবে। প্রথমে কাজের কথা শুনে সিয়াম রাজি হয়নি, পরে আমি ওকে বোঝাতে থাকি, নানাভাবে ওর বোনের কথা বলে ব্ল্যাকমেল করতে থাকি। অবশেষে ছেলেটা বোনের চিকিৎসা করার টাকার জন্য এ কাজে রাজি হয়। তারপর ও প্রায় তোমাকে আর আকাশকে ফলো করতো, তোমাদের পিক বাজেভাবে এডিট করে রূপকে পাঠাতো। পিক দেখার পরে যে রূপের মনোভাব কী হতো তা আমরা বুঝতাম না। প্রমি চেষ্টা করতে থাকে রূপের মনে নিজের জায়গা করার। সব ঠিকই চলছিল, কিন্তু শ্যাম একটা ভুল করে ফেলে।
4 দিন আগে ও চিটাগাং থেকে তোমার আর আকাশের কিছু পিক রূপের ফোনে পাঠায়। রূপ ওর বন্ধুকে দিয়ে খোঁজ লাগিয়ে জানতে পারে ওকে কই থেকে ছবি পাঠানো হতো। রূপ কালকে চিটাগাং গিয়েছে। সিয়াম অবশ্য এখন মনে হয় ওদের কাছেই আছে। মানুষ কতটা খারাপ হতে পারে আপনাদের না দেখলে কখনোই জানতে পারতাম না। নিজের স্বার্থের জন্য কখনো কখনো খারাপ হওয়া লাগে। অনেক কথা হয়েছে, আধা ঘন্টা পর কাজই আসবে। আজকে তোমার আর রিয়াজের বিয়ে হবে এখানে। দুজন মেয়ে এখন তোমার রুমে আসবে তোমাকে সাজাতে। কোনো রকম ঝামেলা করার চেষ্টা করো না, এতে কিন্তু তোমার ক্ষতি হবে। বলে প্রমি আর রিয়াজ রুম থেকে চলে গেল। অন্যদিকে রূপ আর আদ্র মাত্র ঢাকা থেকে পৌঁছালো। রূপ সোজা নিজের বাসায় গেল আদ্রকে নিয়ে। আর সে দরজা খুলে রূপকে দেখতে পায়। রূপকে উদ্দেশ্য করে বলে ওঠে, ভাইয়া তুমি এখানে, তাহলে কথা কই? মানে কথা তো বাসায় থাকার কথা, আমি তো মাত্র চিটাগাং থেকে আসলাম, আমি কিভাবে জানবো কথা কই? ও তো তোমার সাথেই দেখা করতে গেছে। মানে? আরশি রূপকে সব ঘটনা বলল। আরশির কথা শুনে রূপ বলে উঠল, ও শিট, অনেক বড় ভুল করে ফেললাম আমি। পেয়েও কি আবার হারিয়ে ফেললাম আমি আমার কথা? আরশি আদ্রকে প্রথমে লক্ষ্য করেনি, কিন্তু পরিচিত কণ্ঠ শুনে সামনে তাকাতেই আরশি চমকে ওঠে। এই মানুষ এখানে কেন? আরশি রূপকে বলে, ভাইয়া উনি এখানে কেন এসেছেন? দেখ গরু, এসব কথা পরেও বলা যাবে, কিন্তু এখন সময় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কথাকে খুঁজে বের করা। আচ্ছা অরু, তুই কি জানিস কথা কোথায় গিয়েছে? মানে ওরা ওকে কোন জায়গায় অ্যাড্রেস দিয়েছিল? না, এটা তো আমাকে বলেনি। মেসেজ পাওয়া মাত্রই তাড়াহুড়ো করতে করতে ও বের হয়ে গেল। রূপ, ইয়াস আর প্রমির ফোন নাম্বার দে আমাকে। ওদের ফোন নম্বর দিয়ে কি হবে? কথাকে যে ওরা কিডন্যাপ করছে এতে কোনো সন্দেহ নেই। দেখি ওদের লোকেশন হ্যাক করা যায় নাকি। তারপর রূপ আদ্রকে রিয়াজ আর প্রমির নম্বর দিল। কিছুক্ষণের মধ্যেই আদ্র খবর পেল রিয়াজের লোকেশন হ্যাক করা গেছে। ওরা এখন মিরপুর আছে। আদ্র রূপকে গিয়ে বলল, রূপ, আমাদের তাড়াতাড়ি বের হতে হবে, ওদের অ্যাড্রেস পাওয়া গেছে। আমি এখানকার স্থানীয় পুলিশ অফিসারদের সাথে কথা বলে নিয়েছি, তারা বের হয়ে পড়ছে, হয়তো অলরেডি। আমাদেরও যাওয়া দরকার দ্রুত। আচ্ছা চল। আমিও যাব তোমাদের সাথে। আচ্ছা জলদি আসো। ওরা সবাই মিলে বের হয়ে গেল পাওয়া ঠিকানার উদ্দেশ্যে। অন্যদিকে মেয়ে দুটা আমার রুমে আসার পর আমাকে কান্না করতে দেখে ওরা জিজ্ঞেস করছে কান্নার কারণ। ওদের সব কিছুই খুলে বলতেই ওরা রাজি হয়ে যায় আমাকে হেল্প করতে। ওদের মধ্যে একজন বোরখা হিজাব এবং তার সাথে মুখে মাস্ক পরা ছিল। উনি আমাকে বলে আমি যেন ওনার ড্রেসগুলো পরে ফেলি জলদি, আর উনি আপাতত বসে যেখানে কথা হয়ে থাকবেন, আমি যেন জলদি অন্য মেয়েটির সাথে চলে যাই। ওই আপু ড্রেস পরার পর অন্য আপু আমাকে নিয়ে রুমের বাইরে আসেন। তারপর রিয়াজকে বলে আমার শরীর খারাপ, উনি আমাকে এগিয়ে দিয়ে এসে কথাকে সাজিয়ে দিবেন। রিয়াজ বলে আচ্ছা যাও। আসলে রিয়াজ সে ব্যাপারে খুব একটা পাত্তা দেয়নি। ওই আপুটি আমাকে ওই বাসা থেকে একটু দূরে নিয়ে এসে একটা রিক্সা ঠিক করে দেয় এবং আমার হাতে কিছু টাকা দিয়ে বলে আমি যেন জলদি আমার বাসায় ফিরে যাই। এই বলে উনি আবার রিয়াজদের বাসায় চলে যায়। রিক্সা চলতে শুরু করে। রিক্সায় বসে আমি ভাবতে লাগলাম রিয়াজ আর প্রমির কথা। এরা কত আপন ছিল রূপ ভাইয়ার, অথচ ভাইয়ার পেছন দিয়ে ছুরিটা ওরাই দিয়ে মেরেছে। অন্যদিকে এই আপু দুটা সম্পূর্ণ অপরিচিত একটা মেয়েকে বাঁচানোর জন্য নিজেদের রিস্কের মধ্যে ফেলল। আসলে মানুষ চেনা প্রচুর কঠিন কাজ। মুহূর্তের মধ্যেই অপরিচিত মানুষ পরিচিত হয়ে যায়, আবার পরিচিত মানুষ হয়ে যায় অপরিচিত। অর্ধেক রাস্তায় এসে রিক্সায় সমস্যা হওয়ার কারণে আমার নেমে পড়তে হয়। এদিকে আর কোনো গাড়িও পাবো না। গাড়ির জন্য এখন মেন রোড পার করে অপর পাশে যাওয়া লাগবে। আমি যেই মেন রোডের মাঝে আসি তখন হঠাৎই একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি দূরে গিয়ে ছিটকে পড়ি। ধীরে ধীরে আমি জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়লাম। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর যখন কথাকে সাজানো শেষ হচ্ছিল না, তখন প্রমি কথার রুমে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে যখন কথার জায়গায় অন্য একটি মেয়েকে দেখতে পাই, তখন প্রমি সব বুঝে যায় যে কথা পালিয়েছে। প্রমি দৌড়ে গিয়ে রিয়াজের কাছে যায় রিয়াজকে সবকিছু বলতে, কিন্তু রিয়াজের কাছে গিয়ে প্রমি দ্বিতীয় দফা অবাক হয়, কারণ রিয়াজকে পুলিশরা ঘিরে রেখেছে আর তাদের পাশেই দাঁড়িয়ে আছে রূপ, আদ্র আর আরশি। প্রমিকে দেখে রূপ প্রমির দিকে এগিয়ে গিয়ে প্রমির গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলতে থাকে, কেন করলি তোরা আমার সাথে এমন? তোরা না আমার কত আপন ছিলি, তাহলে কেন এসব করলি? কি লাভ হলো এসব করে তোদের? কেন
কেন কেন বল তোরা? আরে ভালোবাসতাম তোকে, কিন্তু তুই আমাকে রিজেক্ট করলি শুধুমাত্র এই কথার জন্য। কি আছে এই কথার মাঝে? ওর থেকে রূপে গুণের সব দিক থেকে আমি এগিয়ে। তাহলে বল, কেন ভালোবাসলি তুই ওই মেয়েটাকে? কেন আমাকে ভালোবাসলি না? বলতে বলতে প্রমি কান্না করে দিল। ভালো শুধুমাত্র একজনকে বাসা যায়। ভালোবাসা হচ্ছে একটা অনুভূতি যা শুধুমাত্র একজন মানুষের প্রতিই আসে। আজ যদি তোরা এসব না করতি তাহলে এরকম দিন হয়তো আমার কখনো দেখা লাগতো না। কি করে পারলি বন্ধু এ বন্ধুর সাথে বেইমানি করতে? আর রিয়াজ, তুই না আমাকে নিজের ভাই ভাবতি, ভাইয়ের সাথে এরকম করতে কি তোর একটু বিবেকে বাঁধেনি? না, বিশেষ কর আমার একটুও খারাপ লাগেনি, কারণ আমি কথাকে ভালোবাসি। কথা শুধু আমাকে ভালোবাসে, বুঝতে পারলি? যদি মানুষটাই না থাকে তো ভালোবাসবি কিভাবে? কি বলতে চাইছিস তুই প্রমি? ক্লিয়ার করে বল আমাকে সবকিছু। কথা পালিয়ে গেছে। পার্লারের ওই মেয়ে দুটো ওকে পালাতে সাহায্য করেছে। অফিসার, ওদের ধরে নিয়ে যাও। এরা যেন এদের যোগ্য শাস্তি পায়, কোনো মতেই যেন এরা বাঁচতে না পারে। আচ্ছা ঠিক আছে, আমি সবটা দেখব, আপনি টেনশন করবেন না। এই তোমরা ওদের নিয়ে যাও থানায়, আমি একটু পরে আসছি। রিয়াজ আর প্রমিকে অফিসাররা ধরে নিয়ে গেল। তখনই ওসির ফোনে একটা কল আসে। কল রিসিভ করে ওসি সাহেব বলতে লাগলো, আচ্ছা আমি এক্ষুনি আসছি। খুব বড় একটা গন্ডগোল হয়ে গেছে আদ্র সাহেব। কি গন্ডগোল হলো আবার? এখানে মেইন রোডে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। অবস্থা নাকি খুব একটা সুবিধার না। আমার মনে হচ্ছে ওটা হয়তো কথা, কারণ আদ্র সাহেব আমাকে কথা যেই ছবি দিয়েছিল, মাত্র কল করা লোকটিও অনেকটা সেই রকমই বলেছে, অ্যাক্সিডেন্ট করা মেয়ের কথা। না, এটা কখনো হতে পারে না, আমার কথার কিছু হতে পারে না। ওসি সাহেব তাড়াতাড়ি চলেন, অ্যাক্সিডেন্ট করা জায়গায় যাব আমরা। অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছাতেই ওসি এক লোককে জিজ্ঞেস করে অ্যাক্সিডেন্ট করা মেয়েকে দেখেছে কিনা। লোকটা হ্যাঁ বলতেই ওসি সাহেব কথার ছবি ওনাকে দেখান। ছবি দেখে লোকটি বলে, হ্যাঁ এই মেয়েটারই অ্যাক্সিডেন্ট হয়েছিল, অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, মনে হলো আর বাঁচবে না। অনেক খারাপ লাগছিল মেয়েটার জন্য। মেয়েটি কোন হসপিটালে আছে জানেন? একজন লোক মেয়েটিকে এই হসপিটালে নিয়ে গেছে, এর থেকে বেশি আমি আর কিছু জানি না। আদ্র, আমি আমার কথার কাছে যাব, আমি আমার কথার কাছে নিয়ে যাও। পরে ওসি সাহেব রূপ, আদ্র আর আরশি মিলে হাসপাতালে যায়। হসপিটালে গিয়ে তারা আরও একটি খবর জানতে পারে, যা শুনে রূপ পুরোপুরিভাবে ভেঙে পড়ে। হসপিটালে এসে ওসি সাহেব অ্যাক্সিডেন্টের ব্যাপারে খোঁজ করতে জানতে পারে মেয়েটিকে এই হাসপাতালে নিয়ে এসেছিল একটি লোক, কিন্তু হসপিটালের লোক মেয়েটিকে ভর্তি নেয় না, কারণ প্রথমত এটা ছিল অ্যাক্সিডেন্ট কেস, আর দ্বিতীয়ত মেয়েটির অবস্থা প্রচুর খারাপ ছিল। মুখের অনেক অংশ কেটে গিয়েছিল, শরীরে তো আরও অনেক ক্ষত ছিল। মেয়েটিকে ভর্তি করলেও মেয়েটির বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না, তাই তারা মেয়েটিকে ভর্তি নেয় না। তারা না করার পর মেয়েটিকে যে ভদ্রলোক নিয়ে এসেছিল সে নিজের গাড়িতে করে আবার কোথায় জানি নিয়ে চলে যায়। হসপিটাল থেকে সবাই এইটুকুই জানতে পারে। এসব শুনে রূপ আরও ভেঙে পড়ে। হঠাৎই রূপ জ্ঞান হারিয়ে পড়ে যেতে নাই। আদ্র কোনো রকমে রূপকে ধরে ফেলে। আরশিও কান্না করতে করতে চোখ মুখ লাল করে ফেলেছে, আর আরশির কাছে গিয়ে বলল, ওরু, আমি বুঝতে পারছি তোমার অনেক খারাপ লাগছে, অনেক কষ্ট হচ্ছে তোমার, কিন্তু এখন আমাদের রূপকে সামলাতে হবে, তাই না? আমি রূপকে হসপিটালে ভর্তি করে দিয়েছি। ডাক্তার বলতেছে অতিরিক্ত টেনশনে এমন হয়েছে। আপাতত ওকে একটা ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ওর জ্ঞান মোটামুটি আরো 10 ঘন্টা পর ফিরবে। বাসার সবার সাথেও আমি কথা বলে নিয়েছি। তুমি প্লিজ এখন রূপের খেয়াল রাখো। আমি ওসি সাহেবের সাথে যাচ্ছি কথার খোঁজে। আচ্ছা ঠিক আছে। সময় নাকি বাতাসের থেকে তীব্র বেগে ছোটে। কথাটা হয়তো সত্যি। কথার অ্যাক্সিডেন্টের 2 সপ্তাহ হয়ে গেছে, এখনো কথার কোনো খোঁজ পাওয়া যায়নি। আদ্র আর ওসি সাহেব অনেক খুঁজেছে কথাকে, কিন্তু কোথাও কথার কোনো খবর পাওয়া যায়নি। সবাই ধরে নিয়েছে কথা মারা গেছে, কারণ বেঁচে থাকলে কোনো না কোনো খবর তো কথার পাওয়া যেতই। চৌধুরী পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সবাই জানি কেমন নীরব হয়ে গিয়েছে। যে চৌধুরী বাড়ি সবসময় হাসি আনন্দে মেতে থাকতো, আজকে সেই চৌধুরী বাড়ির একটি সদস্যের মুখেও হাসির রেশ নেই। ওই দিন রূপের জ্ঞান ফেরার পর অনেক পাগলামি করেছে কথার কাছে যাওয়ার জন্য। সবাই অনেক কষ্টে তাকে সামলিয়েছে। তারপর থেকে রূপ আরো বেশি গম্ভীর হয়ে গিয়েছে। কারোর সাথে কোনো কথা বলে না, সারাক্ষণ চুপচাপ নিজের ঘরে থাকে, খাবারও খায় না ঠিক মতো। হঠাৎ হঠাৎই কথা বলে জোরে চিল্লিয়ে ওঠে। দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। এই সময়ের মধ্যে অনেক কিছু বদলে গিয়েছে।
চৌধুরী পরিবারের সবাইও নিজেদের সামলে নিয়েছে। আর রূপ এখন অনেকটাই বদলে গিয়েছে। আগের মতো আর কথার জন্য পাগলামি করে না, কেমন জানি অনুভূতি শূন্য মানুষ হয়ে গিয়েছে। রোজ সকালে অফিসে যায়, তারপর রাত 1-2টার সময় বাসায় ফেরে। কখনো কখনো আবার অফিসেই থেকে যায়। আগের মতো কথাও বলে না কারোর সাথে। রূপের জীবন সীমাবদ্ধ হয়ে গেছে অফিস টু বাসার মাঝে। যে ছেলেটা সবসময় হাসি খুশি থাকতো, সেই ছেলেটা এখন হাসতে ভুলে গেছে। পরিস্থিতি মানুষকে পরিবর্তন করে দেয়, বাস্তবতা মানুষকে সবকিছু মেনে চলা শিখিয়ে দেয়। রূপের জীবনও এখন তেমনি হয়ে গিয়েছে। যে ছেলে সবসময় গোছালো পরিপূর্ণ থাকতো, সেই ছেলে সম্পূর্ণ অগোছালো হয়ে গিয়েছে। কেমনই জানি এলোমেলো হয়ে গিয়েছে তার জীবন। অফিসে নিজের কেবিনে ব্যালকনিতে দাঁড়িয়ে রূপ অতীতের কথাগুলো ভাবছিল। ভাবতে ভাবতে সে আপন মনেই বলে ওঠে, যেদিন যায় ভালোই যায়, চাইলেও আর সেদিন ফিরে পাওয়া যায় না। সত্যিই তো, চাইলেও হয়তো আর কখনো আমি আমার কথা রানীকে ফেরত পাবো না, আর কখনো তার ভালোবাসা ফিরে পাবো না। আচ্ছা কথা রানী, কেন তুমি আমাদের সুরূপ কথার গল্প অসম্পূর্ণ রেখে চলে গেলে? কেন চলে গেল তোমার রূপকে ফেলে? জানো আমি না ভালো নেই তোমাকে ছাড়া, আমি একটুও ভালো নেই কথা। তোমার রূপ কখনো ভালো থাকতে পারে না তোমাকে ছাড়া। ফিরে এসো প্লিজ, আর কখনো কষ্ট পেতে দিব না কথা। রূপের কথার মাঝে কে যেন কেবিনের দরজায় নক করলো। রূপ বলে ওঠে, কে? রূপের অ্যাসিস্ট্যান্ট রাহুল বলে, স্যার আমি রাহুল। ভিতরে এসো। জি স্যার, আসলে স্যার খান কোম্পানি যে আমাদের সাথে একটা ডিল করতে যাচ্ছে, যেটার কথা আপনাকে আমি কিছুদিন আগে বলেছিলাম। তো কি হয়েছে? স্যার তাদের মেইন বিজনেস হচ্ছে আমেরিকায়। তারা চাচ্ছেন আমরা যেন ওখানে তাদের অফিসে গিয়ে সব দেখে শুনে তাদের সাথে ডিলটা ফাইনাল করি। আমি যেতে পারবো না, তুমি চলে যাও, গিয়ে সবকিছু দেখে ঠিক মনে হলে ডিল ফাইনাল করে এসো। না স্যার, এটা তো মেইন প্রজেক্ট, তো মিটিংয়ে আপনার তো উপস্থিত থাকা লাগবে। আমি যেতে পারবো না রাহুল, তুমি তাহলে তাদের না বলে দাও। স্যার এই প্রজেক্টের কাজ করলে আমাদের কোম্পানির 60% লাভ আছে। এই ডিলটা হাতছাড়া করলে খুব বড় একটা লস হয়ে যাবে। একবার ভেবে দেখেন, 2 দিনের ব্যাপার, যদি যেতে পারেন তো আমাদেরই লাভ। রূপ কিছুক্ষণ চুপ থেকে ভেবে নিল, তারপর বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমি যাব, তুমি তাদের বলো আমরা আসবো। জি স্যার। আর তারা জিজ্ঞেস করছিল কবে যাবেন আর মিটিংয়ের ডেট কবে দিবে। আজকে তো 18 তারিখ, তুমি তাদের বলো আমরা কাল আসবো। তারপর দিন তাদের সবকিছু দেখে শুনে 21 তারিখে মিটিং করে সবকিছু ফাইনাল করব। আচ্ছা স্যার ঠিক আছে। আর রাহুল তুমি কালকে 2টো টিকিট কেটে ফেলো, পরে এসে আমাকে টাইম বলে দিও। ওকে স্যার বলে রাহুল চলে গেল। অন্যদিকে রূপ অফিস থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসলো বাসায় আসার জন্য। কালকে যেহেতু যাবে, তো আজকে বাসায় গিয়ে সবকিছু গুছিয়ে নিতে হবে। কিন্তু মাস আগেই আমান চৌধুরী আর আরাব চৌধুরী অফিসের সব দায়িত্ব রূপকে বুঝিয়ে দিয়েছে। তারা এখন বাসায়ই থাকে, পুরো অফিসের দায়িত্ব এখন রূপের ওপর। এটা অবশ্য তারা এই জন্যই করেছিল যাতে রূপ অন্তত কাজে ব্যস্ত থাকে আর সব কিছু থেকে একটু দূরে থাকে। কারণ বাসার সব মানুষ জানে রূপ কথাকে কত ভালোবাসে, সেই ছোটবেলা থেকেই। বাসায় আসার পর ড্রাইভার গাড়ি থামাতেই রূপ গাড়ি থেকে নেমে এসে বাসার ভেতরে চলে আসলো। রূপকে এই সময় বাসায় থেকে নীলা চৌধুরী বলল, বাবা তুই ঠিক আছিস? জি ছোট আম্মু। হঠাৎ এই সময় বাসায় তুই কি মনে করে? বাবা অফিসে সব ঠিক আছে তো? সব কিছু ঠিক আছে। আসলে বাবা কালকে আমাকে আর রাহুল 2-3 দিনের জন্য আমেরিকা যেতে হবে। কেন ওখানে কি কোনো নতুন ডিল করতে হবে নাকি? খান গ্রুপের সাথে ডিল আছে, এই জন্যই আসছি বাসায়। আচ্ছা ঠিক আছে। পরদিন সকাল 11টায় রূপ আর রাহুল বাসা থেকে রওনা দেয় এয়ারপোর্টের উদ্দেশ্যে। 12টায় তাদের প্লেন। এয়ারপোর্টে এসে সব ফর্মালিটি শেষ করে তারা প্লেনে গিয়ে বসে। প্লেনও উঠতে শুরু করে নিজ গন্তব্যে। আমেরিকায় প্লেন ল্যান্ড করতেই সবাই ধীরে ধীরে প্লেন থেকে নেমে আসে। এয়ারপোর্ট থেকে বের হয়ে রূপ আর রাহুল রওনা দেয় হোটেলের উদ্দেশ্যে। রাহুল আগে থেকেই তাদের থাকার জন্য এখানে সেরা একটা হোটেল 2টি রুম বুক করে রেখেছে। হোটেলে এসে ফ্রেশ হয়ে রাহুল আর রূপ শুয়ে পড়ে। পরদিন সকাল ব্রেকফাস্ট শেষে দুজন বের হয় খান কোম্পানিতে আসার উদ্দেশ্যে। রূপ আর রাহুল পৌঁছতেই তাদের সাদরে গ্রহণ করে এই গ্রুপের মালিকের ছেলে জায়ান খান। তারপর তারা পুরো অফিস ঘুরে দেখে আর ডিলের ব্যাপারেও নিজেদের মধ্যে কথা বলে নেয়। সব কিছু দেখে রূপ রাজি হয়ে যায় ডিল করতে। সবাই ডিল ফাইনাল করতে মিটিং রুমে আসে। তখনই মিটিং রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে একজন বলতে লাগে, ওহ সরি, আমার জন্য আপনাদের ওয়েট করা লাগছে। এখন আমি এসে পড়েছি, তো মিটিং শুরু করা যাক। ভেতরে প্রবেশ করা মেয়েটি বলে ওঠে,
হঠাৎই মিটিং রুমে পরিচিত কণ্ঠস্বর শুনে চমকে ওঠে রূপ। কথার কণ্ঠস্বরের মতো পুরো। রূপের মুখে হাসি ফুটে ওঠে। সামনে তাকাতেই রূপ চমকে ওঠে। হ্যাঁ, রূপের সামনে দাঁড়িয়ে আছে কথা। রূপ এখনো বিশ্বাস করতে পারছে না। কথা এখানে কিভাবে? আচ্ছা, কথার এখানে থাকার কারণ কি? আর এখানে থাকলে কথা একদিনও আমাদের কারোর খোঁজ নেয়নি কেন? যোগাযোগ করেনি কেন আমাদের সাথে? রূপের মাথায় এক ঝাঁক চিন্তা এসে বাসা বেঁধে বসলো। তখনই জায়ান খান তাদের সাথে কথার পরিচয় করে দিল। জায়ান বলল, এই যে এটা হচ্ছে আমার ছোট বোন জারা খান। ও এখন পড়াশোনার পাশাপাশি বিজনেসে জয়েন করেছে। বেশিরভাগ ক্ষেত্রে এসব মিটিং আর প্রজেক্টে কন্ট্রাক্ট সবকিছুই জারা করে। রূপ বুঝলো এখানে এসব ব্যাপারে কথা বললে শুধু শুধু সিক্রেট আর একটা ভুল বোঝাবুঝি হয়ে যাবে। যা করা লাগবে সবকিছু ধীরে ধীরে ভেবে চিন্তে করতে হবে। একটা ভুল পদক্ষেপ নিলেই হয়তো সবকিছু শেষ হয়ে যাবে। তাই রূপ আপাতত কিছু করবে না। তো এখন আমরা মিটিংটা শুরু করি। হ্যাঁ, অবশ্যই। তারপর যারা প্রজেক্ট সম্পর্কে সবকিছু বলা শুরু করলো। রূপ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে কথার দিকে। সত্যি ও খুব সুন্দর আর সুস্পষ্ট করে সবকিছু বুঝিয়ে বলছে। রূপ বুঝতে পারলো এই অল্প সময়ে যারা বেশ অভিজ্ঞ হয়ে গিয়েছে এসব ব্যাপারে। তো আশা করি আপনারা সব কিছুই বুঝেছেন। আর এই ডিলের আসল কারণ হচ্ছে আমার আব্বু আম্মু এখন বিডিতে যেতে চায়, সেখানে থাকতে চায়। তাই আমি আর ভাইয়া ঠিক করেছি আমাদের মেন অফিস ওখানে ট্রান্সফার করব। আর এখানে জাস্ট আমাদের অফিসের একটা পার্ট থাকবে। বিডিতে যেহেতু যাব, তো আমরা একটা ডিল আগেই ফাইনাল করে রাখতে চাচ্ছি। এখন আপনারা আপনাদের মতামত দেন। আমি রাজি। ডিল ফাইনাল। থ্যাঙ্কস মিস্টার। তারপর তারা ডিল ফাইনাল করে সব রকম ফর্মালিটি শেষ করে মিটিং রুমের বাইরে চলে আসলো। রূপ জায়নের কাছে গিয়ে জায়নের উদ্দেশ্যে বলল, ডিল তো ফাইনাল হয়ে গেল, এখন আমরা আসি। কালকে আবার আসবো অফিসে, কেমন? জি অবশ্যই, ডিল যখন ফাইনাল তখন তো আসা যাওয়া হবেই। কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। জি বলো, কি রিকোয়েস্ট? আমি আপনাকে আজকে রাতে ডিনারের জন্য আমার বাসায় ইনভাইট করলাম। আপনারা আসলে খুব খুশি হব। আপনারা দুজন প্লিজ রাতে আমাদের ফ্যামিলিতে জয়েন করবেন। অবশ্যই আসবো। আমি গাড়ি পাঠিয়ে দিব, ড্রাইভার আপনার বাসার নিচেই থাকবে, কোনো সমস্যা নেই। ওকে, এখন হোটেলে ফিরতে হবে, রাতে দেখা হবে। জি। তারপর রূপ আর রাহুল অফিস থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসলো। রূপের মুখে রয়েছে হাসি। সে এমনটাই চাচ্ছিল। কথার বাসায় গিয়ে ওর বাবা মার সাথে কথা বললেই জানা যাবে কথায় যারা নাকি দুজন ভিন্ন। এসব ভাবছে আর একা একাই হাসছে। রাহুল অবাক হয়ে তাকিয়ে আছে রূপের দিকে। আজকে রূপের প্রত্যেকটি আচরণ রাহুলকে অবাক করে দিচ্ছে। রূপ অফিসের বস হয়ে জয়েন করার পর থেকে রাহুল রূপের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। এতদিনে আজ সে প্রথম রূপের মুখে হাসি দেখল। সত্যি মানুষটা যতটা না সুন্দর, তার থেকে অধিক সুন্দর হচ্ছে তার হাসিটা। সবচেয়ে বেশি অবাক হয়েছে রাহুল এটা ভেবে যে তার স্যার কারোর ইনভাইট অ্যাকসেপ্ট করেছে। যতগুলো ডিল এর আগে রূপ করেছে সবগুলোর ক্ষেত্রে সে কোনো না কোনো অজুহাত দেখিয়ে এসব থেকে দূরে থাকতো। অনেক বলেও তাকে রাজি করানো যেত না। আর আজকে প্রথমবার বলাতেই রাজি হয়ে গেল। রাত 8টা বাজে। জায়ানের পাঠানো গাড়িতে করে রূপ আর রাহুল রওনা দিয়েছে জায়ানদের বাসার উদ্দেশ্যে। তার মনে প্রচুর আগ্রহ কাজ করছে সবকিছু জানার। রূপদের হোটেল থেকে জায়ানদের বাসায় পৌঁছাতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে রূপদের। গাড়ি থেকে নামতেই মিস্টার জুয়েল খান আর জায়ান তাদের দিকে এগিয়ে আসে। রূপ তাদের জন্য নিয়ে আসা গিফটগুলো দিতেই জুয়েল খান বলেন, এসবের কি দরকার ছিল বলো তো বাবা? তোমরা এসেছো এতেই আমি অনেক খুশি। চলো বাসার ভেতরে চলো। সবাই বাসার ভেতরে যায়। তারপর সবাই গল্প করতে থাকে নানান ব্যাপারে। তারপর জুয়েল খানের বউ কিচেনে চলে যায় ডিনার রেডি করে টেবিলে আনার জন্য। যারাও ওনাকে হেল্প করতে চায়। আর জায়ানের ফোনে কল আসায় জায়ান বাইরে চলে যায়। তখন রূপ জুয়েল খানকে উদ্দেশ্য করে বলে, আঙ্কেল আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল। না আঙ্কেল, একটু আলাদা কথা বললে ভালো হতো। আচ্ছা তুমি আমার সাথে আসো। তারপর তিনি রূপকে তার রুমে নিয়ে আসে। রুমে এসে রূপ বলতে শুরু করে, আঙ্কেল জারাকে, মানে যারা আমার মেয়ে, ওনা তোমার সাথে অফিসে পরিচিত হয়েছিল? না আঙ্কেল, আমি তা বলছি না। আমি বলতে চাচ্ছি যারা কি সত্যি আপনার মেয়ে নাকি অন্য কিছু। কি বলতে চাচ্ছ তুমি? আঙ্কেল আমার কথা খারাপ ভাবেন, দাঁড়ান আপনাকে আমি কিছু ছবি দেখাচ্ছি। বলে রূপ নিজের ফোন থেকে তার আর কথার কিছু ছবি দেখালো। আঙ্কেল এই হচ্ছে কথা, আমার ভালোবাসার মানুষ। 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট করেছে, তারপর আমি তাকে হারিয়ে ফেলি আর খুঁজে পাইনি তাকে। আর যারা তো সম্পূর্ণ। রূপকে বলতে না দিয়ে জুয়েল খান বলে ওঠে, হ্যাঁ যারা সম্পূর্ণ কথার মতো দেখতে। মানুষ যখন একটাই তাহলে ভিন্ন দেখতে কিভাবে হবে বলো? যারাই কথা
1 বছর আগে আমার গাড়ির সাথে ওর অ্যাক্সিডেন্ট হয়। তারপর অনেক হসপিটাল ঘুরে ওকে ভর্তি করাতে পারিনি, তাই এখানে আমার পরিবারের কাছে নিয়ে আসি। এখানে ওর সম্পূর্ণ চিকিৎসা হয়। ও ঠিক তো হয়, কিন্তু ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। এখানের অনেক নামকরা ডাক্তার দেখিয়েছি আমরা, কিন্তু কোনো লাভ হয়নি। ওর অতীত ওর মেমোরি থেকে হারিয়ে গিয়েছে, এসব আর কখনো মনে করতে পারবে না। ওকে পাওয়ার পর থেকে শেষ পর্যন্ত সব কিছুই কথা জানে। ও যেহেতু কিছু মনে করতে পারছিল না, তাই আমার স্ত্রী ওর নাম দেয় যারা। সেই থেকে ও আমাদের মেয়ে হয়ে আমাদের সাথেই থাকে। তারপর জুয়েল খানের সাথে আরও কিছু কথা বলে রূপ চলে আসে। এর 2 দিন পর সব কাজ শেষ করে রূপ আর রাহুল দেশে চলে আসে। রূপ দেশে এসে সবাইকে সব কিছু জানায়। তার 1 সপ্তাহের মাথায় জুয়েল খানের পুরো পরিবার দেশে চলে আসে। জুয়েল খানও ওনার পরিবার আর কথাকে ওর অতীতের সব কিছু জানায়। 2 পরিবারের কথা বলে ঠিক করে রূপ, কথা এবং আদ্র আর আরশির বিয়ে একসাথেই হবে। দেখতে দেখতে বিয়েটা সম্পূর্ণ হয়ে যায় তাদের। বাসর ঘরে প্রবেশ করে রূপ দেখে কথা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। রূপ তার কাছে এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়ায়। কথা তাকে দেখে বলে ওঠে, অতীত আমি জেনেছি, কিন্তু তা আমি কখনো মনে করতে পারবো না, এটা আপনি জানেন। কিন্তু আমি চাই বাকিটা জীবন আপনার সাথে রূপের কথা হয়ে কাটিয়ে দিতে। রূপ কথাকে জড়িয়ে ধরে বলে ওঠে, আজ অবশেষে এত কিছুর পর রূপকথার কাহিনী পূর্ণতা পেল। কথা দিলাম সবসময় পাশে থাকবো।